হ্যালো এসএসসি 26, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। তোমাদের পরীক্ষার প্রস্তুতিও চলছে একদম হরদম গতিতে। আর হ্যাঁ, জানি তোমরা সবাই এই ইতিহাস নিয়ে খুব বেশি চিন্তিত আছো। তোমরা সবাই ইতিহাস নিয়ে অনেক বেশি চিন্তিত। তাই তোমাদের সেই ইতিহাসের চিন্তাটাকে আরো একটু লাঘব করতে তোমাদের সাথে আমি চলে এসেছি, হাসিব বিন হাসান। আজকে দেখো আমরা একটা চ্যাপ্টার পড়ব। আমরা আজকে বিশ্ব সভ্যতা অর্থাৎ ইতিহাসের সেকেন্ড চ্যাপ্টারটা পড়ব। তবে হ্যাঁ, আমরা কিন্তু এইটা ইতিহাসের মতো করে পড়ব না। আমরা পড়ব ঠিক গল্পে গল্পে পড়ব। পড়তে পড়তে আমরা ছবি দেখব, আমরা জানবো, আমরা একটা ম্যাপ দেখব, আমরা আসলে একটু একটু করে এক্সপ্লোর করব। আমরা গল্প শুনতে শুনতে, ছবি দেখতে দেখতে কিন্তু আমরা আমাদের পুরো ক্লাসটা শেষ করে ফেলবো। কখন যে আমরা কথায় কথায় গল্পে গল্পে সবগুলো ব্যাপারটা আত্মস্থ করে ফেলতে পারবো, সে ব্যাপারটা হয়তো আমরা বুঝতেই পারবো না। সো শেষ পর্যন্ত, একদম ক্লাসের শেষ পর্যন্ত অবশ্যই ভাইয়ার সাথে থাকবেন। আচ্ছা, তাহলে তাহলে আশা করি তোমাদের আর সমস্যা হবে না। আমরা এক্ষুনি ক্লাস শুরু করে দিচ্ছি। আর তোমরা কে কোথা থেকে জয়েন করছো ভাইকে এক্ষুনি জানাও। আচ্ছা, চলো আমরা আজকে এই যে চ্যাপ্টারটা দেখতেছো বিশ্ব সভ্যতা, এই বিশ্ব সভ্যতায় আমরা বেশ কিছু আমরা আমরা বেশ কিছু সভ্যতা নিয়ে পড়ব। যেমন তোমরা মিশরীয় সভ্যতার নাম শুনেছো, যেমন তোমরা মেসোপটেমীয় সভ্যতার নাম শুনেছো, যেমন তোমরা সিন্ধু সভ্যতার নাম শুনেছো, এবং অনেকগুলো সভ্যতার নাম আজকে আমরা খুব সহজে মনে রাখার কিছু টেকনিক দিয়ে মনে রাখবো। ঠিক আছে? আচ্ছা, চলো তাহলে শুরুতে আমরা দেরি করব না। শুরুতে আমরা মেসোপটেমীয় সভ্যতা দিয়ে শুরু করব। আচ্ছা, এর আগে তোমরা আমাকে একটু ঝটপট করে জানিয়ে দাও যে তোমরা কে কোথা থেকে আমাদের সাথে জয়েন করেছো। ঝটপট করে আমাকে একটু জানিয়ে দাও যে তোমরা কে কোথা থেকে আমার সাথে জয়েন করেছো। আচ্ছা, ঠিক আছে। আমি কিন্তু সবার কমেন্ট পড়ব। আচ্ছা, আর ক্লাস যে আমরা শুরু করতেছি, ক্লাস কি একা একা করলে চলবে? হ্যাঁ, পরীক্ষায় কি একা ভালো রেজাল্ট করলে হবে? না, হবে না তো। সো এক্ষুনি ক্লাসটা সবাই শেয়ার করে দাও, সবাইকে মেনশন করে দাও। সো চলো আমরা একসাথে সবাই মিলে আমাদের ইতিহাসের ভিত্তিটাকে মজবুত করে তুলি। আচ্ছা, প্রথমেই আমরা পড়ব মেসোপটেমীয় সভ্যতার পটভূমি। আচ্ছা, নাম ও অর্থ। আচ্ছা, এই মেসোপটেমিয়া এটা গ্রিক শব্দ থেকে এসেছে। এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকবার কিন্তু বোর্ড কোশ্চেনে আসছে এরকম প্রশ্ন। আচ্ছা, তাহলে মনে রাখবে মেসোপটেমিয়া এটা গ্রিক শব্দ থেকে এসেছে। আচ্ছা, এর অর্থটা কি ভাইয়া? তাহলে এর অর্থ হচ্ছে দুই নদীর মধ্যবর্তী ভূমি। অর্থাৎ মেসোপটেমীয় এই শব্দটার অর্থ হচ্ছে দুই নদীর মধ্যবর্তী ভূমি। আচ্ছা, তাহলে সেটা আবার কোন দুইটা নদী? একটা হচ্ছে দজলা আর একটা হচ্ছে ফোরাত। তাহলে এই দজলা এবং ফোরাত নদীর মাঝখানে, দজলা এবং ফোরাত নদীর মাঝখানে যেই সভ্যতা গড়ে উঠেছিল তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো এই মেসোপটেমীয় সভ্যতা। কি বুঝতে পেরেছি সবাই? আমাকে একটু জানাও, তোমরা সবাই কি বুঝতে পেরেছো মেসোপটেমীয় সভ্যতা অ্যাকচুয়ালি কাকে বলে? আচ্ছা, ওকে, ফাইন। ভাইয়াকে একটু তোমার কমেন্টে জানিয়ে দাও যে এই যে দজলা, এই দজলা এবং ফোরাত এটার একটা ইংরেজি নাম আছে। দজলা এবং ফোরাত এটার একটা ইংরেজি নাম আছে। সেই ইংরেজি নামটা কি তোমরা কি জানো? যদি জানো ভাইকে এক্ষুনি কমেন্টে জানিয়ে দাও। আচ্ছা, ওকে। তারপরে চলো ভৌগোলিক বিস্তার, অর্থাৎ এটা কতটুকু জায়গা নিয়ে বিস্তৃত ছিল, কতটুকু জায়গা নিয়ে এই আমাদের পুরো মেসোপটেমীয় সভ্যতাটা ছিল, তাই না? চলো দেখে নিই। আচ্ছা, দেখো। আচ্ছা, ফার্টাইল ক্রিসেন্ট। ফার্টাইল ক্রিসেন্ট অর্থ কি? ফার্টাইল ক্রিসেন্ট মানে হচ্ছে ইরাক, সিরিয়া, লেবানন, জর্ডান এবং ফিলিস্তিন। অর্থাৎ আমরা যে প্যালেস্টাইনের কথা বলছি বা যেখানে এখন তোমার যুদ্ধ অবস্থা চলছে, তাহলে এই সবগুলো জায়গা মিলেছিল। পাশাপাশি আর কি ছিল? বাই দ্য ওয়ে, আরেকটা জিনিস মনে রাখবা, এই যে ইরাক, সিরিয়া, লেবানন, জর্ডান, ফিলিস্তিন, এই সবগুলো জায়গা মিলে একসাথে কি বলতেছে? ফার্টাইল
ক্রিসেন্ট। কি বলছে এটাকে? ফার্টাইল ক্রিসেন্ট। মনে রাখবে কিন্তু। আচ্ছা, তোমাদের খ নাম্বারের প্রশ্নে চলে আসতে পারে যে ফার্টাইল ক্রিসেন্ট কাকে বলে। বুঝতে পেরেছো আশা করি। তারপরে দেখো, পাশাপাশি কুয়েত, তুরস্ক এবং তুরস্কের দক্ষিণ পূর্বাংশ ও ইরানের পশ্চিমাংশ, অর্থাৎ বিশাল একটা জায়গা মিলে কিন্তু আমাদের এই মেসোপটেমীয় সভ্যতাটা ছিল, তাই তো? ওকে ফাইন। তাহলে কে কে বুঝতে পেরেছি একটু দেখি, সবাই জানাও তো কমেন্টে কে কে বুঝতে পেরেছো, ভাইকে এক্ষুনি কমেন্টে জানিয়ে দাও। আচ্ছা, তোমরা দেখি সাময়িকা, এই মেসোপটেমীয় সভ্যতাটা কখন থেকে কখন পর্যন্ত চলেছে? এই মেসোপটেমীয় সভ্যতা কখন থেকে, মানে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত টিকে ছিল? চলো দেখে নেই। আচ্ছা, খ্রিস্টপূর্ব 5000 অব্দ থেকে, মনে রাখবে এই মেসোপটেমীয় সভ্যতা কি খ্রিস্টপূর্ব 5000 অব্দ থেকে সভ্যতার বিকাশ শুরু, অর্থাৎ এই 5000 অব্দ থেকে 5000 অব্দ থেকে সভ্যতার বিকাশটা শুরু হয়েছিল। আচ্ছা, তারপর কি হয় দেখো, এই প্রাথমিক জনগোষ্ঠী কারা ছিল? এর জনগোষ্ঠী এইটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু এমসিকিউতে হর হামেশাই প্রশ্ন হয়ে থাকে। বুঝতে পেরেছো আশা করি। দেখো, এইখানে এর জনগোষ্ঠী ছিল সুমেরীয়, তারপরে ছিল আক্কাদীয়, তারপরে ছিল আমোরাইট। কি ছিল? আমোরাইট। তারপরে ছিল ক্যাসাইট এবং এরপরে ছিল অ্যাশেরীয়, এরপরে ছিল ক্যালেডীয়। ওকে, তাহলে দেখো আমরা এই পুরো ব্যাপারটাকে খুব শর্টে একটু সামারাইজ করতেছি, সবাই মিলে একটু ঝটপট করে দেখে নাও কি কি হবে, কোন ব্যাপারগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। একটা জিনিস একটু ভাই তোমাদেরকে বলে দেই, এই যে তোমরা দ্বিতীয় অধ্যায়টা দেখছো বিশ্ব সভ্যতা, এইখান থেকে তোমাদের বোর্ড পরীক্ষায় একটা প্রশ্ন অবশ্যই থাকবে। এইখান থেকে বোর্ড পরীক্ষায় একটা সৃজনশীল অবশ্যই থাকবে। তাহলে এই সৃজনশীলগুলোকে ভালোভাবে উত্তর করতে হলে, এই সৃজনশীলগুলোকে ভালোভাবে পারতে হলে অবশ্যই আজকের ক্লাসটা তোমাদের সবার জন্য খুব 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 গুরুত্বপূর্ণ। আচ্ছা, চলো ভাই তোমাদেরকে এই ব্যাপারটাকে খুব শর্টে সামারাইজ করে দিচ্ছি। তাহলে আমরা কি পড়ছি? মেসোপটেমীয় সভ্যতা। এই মেসোপটেমীয় শব্দটি একটি গ্রিক শব্দ থেকে এসেছে, এর অর্থ দুই নদীর মধ্যবর্তী স্থান। আচ্ছা, সেই দুই নদীর মধ্যবর্তী স্থান কোন কোন নদী? একটা দজলা আর একটা হচ্ছে ফোরাত। আচ্ছা, ওকে ফাইন। তারপরে ভৌগোলিক বিস্তার কোত্থেকে শুরু হয়েছে? ফার্টাইল ক্রিসেন্ট থেকে, অর্থাৎ ইরাক, সিরিয়া, লেবানন, জর্ডান, প্যালেস্টাইন, তাই না? পাশাপাশি আরো ছিল কি? কুয়েত, তুরস্কের দক্ষিণ পূর্বাংশ ও ইরানের পশ্চিমাংশ। সম্ভাব্য সময়কাল কত? 5000 অব্দ থেকে এই সভ্যতা শুরু হয়েছিল। এই সভ্যতার প্রাথমিক জনগোষ্ঠী কারা ছিল? সুমেরীয়, আক্কাদীয়, আমরাইট, কাসাইট, অ্যাশিরীয়, তারপরে ছিল হচ্ছে ক্যালেডীয়। কি সবাই বুঝতে পেরেছো তো ঠিকঠাক? সবাই কি বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে বুঝতে পেরে থাকো তাহলে ভাইকে এক্ষুনি কমেন্টে জানিয়ে দাও যে হ্যাঁ ভাইয়া আমি বুঝতে পেরেছি অথবা আমি বুঝতে পারি নাই। আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, এক দুইজন বলছে ভাইয়া সাউন্ড নাই। তোমরা কি সাউন্ড শুনতে পারছো? তোমরা একটু কমেন্টে ভাইকে জানাও যে তোমরা কি সাউন্ড শুনতে পারছো কিনা ক্লিয়ার। আচ্ছা, ওকে ফাইন। তোমরা কি এখন শুনতে পারতেছো সাউন্ড ক্লিয়ারলি? সাউন্ড কি তোমরা এখন ক্লিয়ার শুনতে পারছো? ওকে ফাইন। এখন কি তোমরা সবাই সাউন্ড একদম ক্লিয়ারলি শুনতে পারছো? আমাকে একটু কমেন্টে জানাও। আচ্ছা, ওকে, আশা করছি এখন সবাই কমেন্টে জানাচ্ছ হ্যাঁ ভাইয়া সবকিছু একদম ক্লিয়ারলি শোনা যাচ্ছে। ওকে, যেমন আসমা বলেছে হ্যাঁ ভাইয়া সবকিছু একদম ক্লিয়ারলি শোনা যাচ্ছে। তারপরে হচ্ছে তারপরে আর কে? তারপর রফিক আছে আমাদের সাথে, হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে। প্রিয়া ঘোষ বলছে শোনা যাচ্ছে। ওকে ফাইন। তাহলে তোমরা যেহেতু একটু সাউন্ডের প্রবলেম পড়েছিলে, আমরা তাহলে এই পুরো ব্যাপারটা আরেকবার তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, ব্যাপারটা কি? খুবই সহজ।
আমি কি বলেছি যে এইখান থেকে এই যে আমাদের যে সভ্যতাগুলো আজকে পড়বো না, এই সভ্যতাগুলো থেকে একটা প্রশ্ন সব সময়ই হয়ে থাকে। বুঝতে পেরেছো? আচ্ছা, ওকে ফাইন। এই যে সব সময় যে আমরা আমরা এখান থেকে একটা সৃজনশীল পাবো, সেই সৃজনশীলটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব যে এটা কোন সভ্যতা? একটা ফ্যাক্ট তোমাদেরকে দেয়া হবে, দিয়ে এবার বলবে যে এইটা কোন সভ্যতা, একটু বিস্তারিত বর্ণনা দাও, তাই না? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে বুঝবো? চলো আমরা একটু দেখে নেই। আচ্ছা, সাধারণত আমরা এই যে বৈশিষ্ট্যগুলো প্রত্যেকটা 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 তোমার ইসের সভ্যতার বৈশিষ্ট্যগুলো আমাদেরকে খুব ভালো করে শিখতে হবে। চলো আমরা একটু দেখে নেই। আচ্ছা, দেখো আমরা কি বললাম, এই মেসোপটেমীয় সভ্যতা, এই মেসোপটেমীয় সভ্যতার নাম কি? মেসোপটেমীয় সভ্যতার নাম হচ্ছে মেসোপটেমীয় সভ্যতাই। এবং এবং এই যে এই সভ্যতা, এটা গ্রিক শব্দ থেকে আমরা পেয়েছি। কোত্থেকে পেয়েছি? গ্রিক শব্দ থেকে। আচ্ছা, এর অর্থ কি? এই মেসোপটেমীয় এই শব্দের অর্থ হচ্ছে দুই নদীর মধ্যবর্তী স্থান। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম দুই নদীর মধ্যবর্তী স্থান। কোন দুই নদী সেটা? একটা হচ্ছে দজলা এবং একটা হচ্ছে ফোরাত। আচ্ছা, তোমাদেরকে বলেছিলাম, তো এখন আবার কোশ্চেন করছি, দেখি কে কে পারো। এই দজলা এবং ফোরাত এর একটা ইংরেজিতে নাম আছে। দজলা এবং ফোরাত এটার ইংরেজি একটা নাম আছে। দেখি কে কে বলতে পারো, ভাইকে এক্ষুনি কমেন্টে জানিয়ে দাও। আচ্ছা, তারপরে দেখো এর ভৌগোলিক বিস্তার কোথায় ছিল? এর ভৌগোলিক বিস্তার ছিল ফার্টাইল ক্রিসেন্টে। কোথায়? ফার্টাইল ক্রিসেন্ট। বলেছিলাম যে এই প্রশ্নটা তোমাদের খ নাম্বারে আসতে পারে, বলতে পারে ফার্টাইল ক্রিসেন্ট কাকে বলে, বর্ণনা করো। আচ্ছা, দেখো এই যে ফার্টাইল ক্রিসেন্ট, এটা হচ্ছে ইরাক, তারপর আছে সিরিয়া, তারপরে লেবানন, তারপরে জর্ডান, তারপর হচ্ছে ফিলিস্তিন। আচ্ছা, এর পাশাপাশি কুয়েত, এবং তুরস্কের দক্ষিণ পূর্বাংশ এবং ইরানের পশ্চিমাংশ। এই যে বিশাল একটা জনভূমি, এই বিশাল একটা জনভূমি মিলে আমাদের মিলেই কিন্তু আমাদের এই ভৌগোলিক বিস্তারটা হয়েছে। আচ্ছা, তারপরে দেখো সম্ভাব্য সময়কাল কখন? আমরা জানি 5000 অব্দ থেকে এই মেসোপটেমীয় সভ্যতার বিস্তার লাভ করেছিল। আচ্ছা, তারপরে কি হলো চলো দেখি। এর প্রাথমিক জনগোষ্ঠী কারা? প্রাথমিক জনগোষ্ঠী হচ্ছে সুমেরীয়, আক্কাদীয়, আমোরাইট, ক্যাসাইট, এশিরীয় এবং ক্যালেডীয়। প্রধান নগরী ছিল চারটা। একটার নাম ছিল উর, আরেকটার নাম ছিল ইউরুক, আরেকটার নাম ছিল লাগাস, আরেকটার নাম ছিল উম্মা। এই চারটা এদের ছিল প্রধান নগরী। আচ্ছা, এই যে দেখো আমরা যে বলেছিলাম ক্লাসের শুরুতে যে আমরা ক্লাসটা অ্যাকচুয়ালি পড়ার মতো করে পড়বো না, আমরা ছবি দেখে, আমরা গল্প শুনতে শুনতে ক্লাসটা শেষ করব। ঠিক একইভাবে দেখো এই যে আমরা কিন্তু একটা ছবি দেখতে পাচ্ছি। আমরা কি বলেছিলাম যে আমরা আমাদের, তাহলে এখান থেকে যদি তোমাদেরকে বলা হয় যে তাহলে বলো তো যে কোন কোন দেশ তোমার এই মেসোপটেমীয় সভ্যতার অন্তর্ভুক্ত ছিল? আমরা কি জানি? লেবানন, সিরিয়া, ইরাক, জর্ডান, ফিলিস্তিন। এই যে দেখো তোমার কুয়েতের কিছু অংশ, এদিকে তুরস্কের কিছু অংশ, তাই না? আচ্ছা, ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, তারপরে চলো আমরা একটু দেখি কি আছে। এই যে মেসোপটেমীয় সভ্যতার অবদান কি কি, চলো আমরা একটু দেখে নেই। আচ্ছা, পাশাপাশি আমরা একটু দেখে নেই আমাদের সাথে কমেন্টে অ্যাকচুয়ালি কে কে আছে। আচ্ছা, দেখি আমাদের সাথে অলরেডি কিন্তু যুক্ত হয়েছে লাবণী একটা আমাকে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের সাথে আছে আরজু বলছে ভাই ছবিটা বোঝা যায় নাই। আরজু কোনো সমস্যা নাই, আমরা এই স্লাইডটাই তোমাদেরকে দিয়ে দিব, ওইখান থেকে ভালো করে দেখে নিতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে আমাদের সাথে আছে ইসরাত জাহান, আমাদের সাথে আরো আছে নুসরাত জাহান, তারপরে আমাদের সাথে যুক্ত হয়েছে নাজমুল, আমাদের সাথে যুক্ত হয়েছে জান্নাতুল, আমাদের সাথে আরো যুক্ত হয়েছে
রুবিনা, আরো অনেকেই কিন্তু যুক্ত হয়েছে। আচ্ছা, তাহলে ঝটপট করে আমাকে একটু জানিয়ে দাও যে তোমরা কে কোত্থেকে যুক্ত হয়েছো। আমি একটু দেখতে চাই যে বাংলাদেশের কোন কোন জায়গা থেকে আমাদের স্টুডেন্টরা আমাদের সাথে যুক্ত হয়েছে। সো তোমরা সবাই এক্ষুনি জানিয়ে দাও যে তোমরা কে কোন জেলা থেকে যুক্ত হয়েছো। আচ্ছা, ঠিক আছে। মারজানা কিন্তু অলরেডি যুক্ত হয়ে আমাকে সালাম জানিয়ে দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম মারজানা, কেমন আছো? তারপরে আমাদের সাথে আছে আহমেদ। আহমেদ আমাকে থ্যাঙ্কস জানিয়েছে। আহমেদ, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। রফিকুল বলছে আমিও আছি, হাত তুলেছে। হ্যাঁ রফিকুল, তোমাকেও দেখে ফেলেছি। তাসনিম, হ্যাঁ সবার প্রথমে কিন্তু বলে দিয়েছে সে লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছে। ইসরাত যুক্ত হয়েছে নেত্রকোনা থেকে আমাদের সাথে। আমাদের সাথে তামিম যুক্ত হয়েছে বরিশাল থেকে। আমাদের সাথে নাদিয়া যুক্ত হয়েছে, সে ঢাকা থেকেই যুক্ত হয়েছে। জারিন যুক্ত হয়েছে কুমিল্লা থেকে। আচ্ছা, আমি দেখতে চাই যে কোন জেলা থেকে সবচেয়ে বেশি যুক্ত হয়েছে। আচ্ছা, ঠিক আছে, চলো আমরা আস্তে আস্তে আবারও পড়াশোনা শুরু করে দেই। আমরা পড়বো, আবার একটু গল্প করব, ছবি দেখব, আস্তে আস্তে আমরা সব কিছু জেনে যাব। আচ্ছা, আরো অনেকেই কিন্তু যুক্ত হয়েছে, একটু নামটা না নিলেই নয়। যেমন আলামিন, সে ঢাকা থেকে যুক্ত হয়েছে। নাসিমা, সে ফরিদপুর থেকে যুক্ত হয়েছে। তারপরে আমাদের সাথে যুক্ত হয়েছে মেঘা ময়মনসিংহ থেকে। আমাদের সাথে যুক্ত হয়েছে রাজিয়া ইসলাম কুমিল্লা থেকে। লাইজু যুক্ত হয়েছে রংপুর থেকে। আমাদের সাথে ইসরাত জাহান যুক্ত হয়েছে ঢাকা থেকে। এ আর রায় যুক্ত হয়েছে যশোর থেকে। আচ্ছা, তাহলে ঢাকা থেকেই মনে হয় সবচেয়ে বেশি যুক্ত হয়েছে নাকি? জায়েদ খান থেকে বরিশাল থেকে যুক্ত হয়েছে, কুমিল্লা থেকেও অনেক বেশি যুক্ত হয়েছে। আচ্ছা, দেখি আরো কে কোত্থেকে যুক্ত হয়েছে, ভাইকে এক্ষুনি কমেন্টে জানিয়ে দাও। আমি চেষ্টা করব তোমাদের সবার সব কমেন্ট পড়ে ফেলার জন্য। আচ্ছা, চলো তাহলে আর দেরি না করে এক্ষুনি আমরা তার পরবর্তী জায়গায় চলে যাই। অবদান, এই অবদানগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, দেখো, অবদান, অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়ন। দেখো, এই মেসোপটেমীয় সভ্যতা সেই আজ থেকে কত শত শত বছর আগের কথা, সে কত হাজার বছর আগের কথা। সেখানেও কিন্তু তারা প্রযুক্তিগত উন্নয়ন করেছিল। কি সেই উন্নয়ন করেছিল? কৃষির সেচ ব্যবস্থার ব্যবহার। অর্থাৎ তারা তারা সেচ ব্যবস্থা কিভাবে সহজে আরো সুন্দরভাবে করা যায় সেই ব্যাপারটা কিন্তু তারা আয়োজন করেছিল। সেই প্রযুক্তিটা কিন্তু তারা সেই প্রযুক্তি কিন্তু তারাই উদ্ভাবন করেছিল। তারপরে কি দেখো, যাতায়াতের জন্য চাকার আবিষ্কার করেছিল। এই যে দেখো, আমার কি মনে হয় জানো, এই পৃথিবী যে এখন এত ফাস্ট ফাস্ট মুভ করতেছে, এই সব কিছুর শুরুতে কিন্তু চাকার অবদানটা মাস্ট। মানুষ এই দ্রুত যে যাবে, এই যে যোগাযোগ বা কমিউনিকেশন সিস্টেমটাকে যে স্ট্রং করলো, এইটার ভিত্তিপ্রস্তর কিন্তু ছিল এই চাকা। ওকে, ঠিক আছে। তারপরে চলো আমরা একটু দেখি ভাষা ও সাহিত্য। দেখো, আজ থেকে এত শত বছর আগে হলে কি হবে, তারা কিন্তু ভাষা এবং সাহিত্যেও আমাদের চেয়ে কোনো অংশে পিছিয়ে ছিল না। দেখো, তারা কিন্তু সেমিটিক ভাষা ব্যবহার করত। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য, সবাই একটু দাগিয়ে নেবে। তারা সেমিটিক ভাষা ব্যবহার করত। আচ্ছা, এবার দেখো চিত্রলিপি। তারা চিত্রলিপি আঁকতো কোথায়? কাদামাটিতে লিখে তারা চিত্রলিপি আঁকতো। তারপরে গিলগামেশ মহাকাব্য রচনা। দেখো, আমরা হয়তো ভাবি যে এই বর্তমান সময়ে হয়তো বা শুধু মহাকাব্যের প্রচলন রয়েছে, কিন্তু না, সেই তোমার মেসোপটেমীয় সভ্যতা থেকেই কিন্তু আমাদের মহাকাব্যের প্রচলন হয়ে আসছে। তাহলে কোন মহাকাব্য? এর হচ্ছে গিলগামেশ, খুবই গুরুত্বপূর্ণ। এখানে দুইটা খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে সেমিটিক ভাষা আর একটা হচ্ছে গিলগামেশ মহাকাব্য। তারপরে দেখো নগর ও স্থাপত্য। শহরগুলো দুর্গ দ্বারা বেষ্টিত ছিল। এখন কথা হলো, কেন দুর্গ দিয়ে বেষ্টিত ছিল? তোমরা জানো, আগের কালে সবসময় কি হতো ভাইয়া, একজন একজনের সাথে যুদ্ধ লেগে থাকতো। এক রাজা আরেকটার সাথে যুদ্ধ লেগে থাকতো। এই যুদ্ধ অবস্থা থেকে বাঁচার জন্য তারা কি করত? শহরের চারিদিকে দুর্গ স্থাপন করত। আচ্ছা, তারপর দেখো, ইউরোকে 6 মাইল দীর্ঘ একটা দুর্গ ছিল। ইউরোক কোনটা? ইউরোক হচ্ছে একটা শহরের নাম। আচ্ছা, প্রথম স্লাইডে কিন্তু আমরা 4টা শহরের নাম পড়েছিলাম, দেখি তোমাদের মনে আছে কিনা। প্রথম শহরে
আমরা প্রথমে আমরা প্রথম স্লাইডে 4টা শহরের নাম পড়েছিলাম। দেখি কার কার মনে আছে? ঝটপট করে ভাইকে জানাও তো। আচ্ছা, জিনিয়া বলছে ভাইয়া আপনার নাম কি? হ্যাঁ, আমার নাম হচ্ছে হাসিব। তোমাদের সাথে পরিচিত আ হয়ে নেওয়া দরকার ছিল। আমার নাম হচ্ছে হাসিব। আমি পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এ। পড়াশোনা করতেছি এখনো। আমি হচ্ছে ল নিয়ে পড়তেছি। আচ্ছা, সো আর এই যে পড়াশোনার পাশাপাশি তোমাদের সাথে প্রায় ৪-৫ বছর ধরে আমি টিচিং প্রফেশনে আছি। সো আশা করছি আমি চেষ্টা করব আমার দিক থেকে তোমাদেরকে সবকিছু একদম পাই টু পাই বোঝায় দেওয়ার জন্য। আশা করছি তোমরা আজকের ক্লাসটা যদি করো তাহলে এই তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে আর কোনো কোশ্চেন থাকবে না ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে ফাইন। তারপরে চলো আমরা একটু দেখে নেই তারপরে কি আছে। তারপরে দেখো জিগুরাত মন্দির ও শ্বেত মন্দির উল্লেখযোগ্য। তাহলে এই যে মেসোপটেমীয় সভ্যতা, এখানে দুইটা মন্দির উল্লেখযোগ্য। একটা হচ্ছে জিগুরাত মন্দির, আর একটা হচ্ছে শ্বেত মন্দির। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি কি জানলাম? এখান থেকে আমরা জানলাম যে আমাদের মেসোপটেমীয় সভ্যতার বেশ কয়েকটা অবদান আছে। এর মধ্যে প্রথম অবদান হচ্ছে তারা সেচ ব্যবস্থা, অর্থাৎ জমিতে পানি দেওয়ার যে ব্যাপারটা, এই ব্যাপারটা তারা উদ্ভাবন করেছে। তারা চাকা বানাইছে। আচ্ছা, তারপরে তারা তারা সেমিটিক ভাষায় কথা বলতো এবং দেখো তারা গিলগামেশ মহাকাব্য রচনা করেছিল। তাদের শহরগুলো দুর্গ দ্বারা বেষ্টিত থাকতো এবং এবং আরো কি ছিল, মন্দির ও মন্দিরের মধ্যে জিগুরাত মন্দির ও শ্বেত মন্দির এটা ছিল উল্লেখযোগ্য। আচ্ছা, এখন আমাকে বলো তোমরা এখন পর্যন্ত আমরা যা যা পড়ছি তোমরা সবাই একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা? কোথাও কোনো কনফিউশন আছে কিনা? কোথাও বুঝতে একটু সমস্যা হচ্ছে কিনা? ভাইকে ঝটপট করে এক্ষুনি জানিয়ে দাও। আচ্ছা, ওকে ফাইন। চলো আমরা এর পরবর্তীতে চলে যাই। দেখো এর আরো কিছু অবদান রয়েছে, যেমন আইন ও বিচার শাস্ত্রে এদের বেশ কিছু অবদান রয়েছে। প্রথম দেখো এরা কি তৈরি করেছিল? হামুরাবির আইন তৈরি করেছিল। কি আইন? হামুরাবির আইন তৈরি করেছিল। আচ্ছা, ঠিক আছে। তারপরে দেখো এই হামুরাবির আইনে 282টি ধারা ছিল। কয়টা ধারা ছিল? 282টা ধারা ছিল। আচ্ছা, একটা জিনিস একটু জানাও, সেটা হচ্ছে তোমরা বলো তো বাংলাদেশের সংবিধানে কয়টা ধারা আছে? বাংলাদেশের সংবিধানে কয়টা আর্টিকেল আছে? সবাই একটু ভাইকে জানাও তো বাংলাদেশের সংবিধানে কয়টা আর্টিকেল আছে? আচ্ছা, দেখি আমাদের সাথে আর কে কে আছে। আমাদের সাথে আছে তাহেরুল ইসলাম, আমাদের সাথে আছে আরজু, বলছে হ্যাঁ ভাইয়া সবকিছু ক্লিয়ার হয়ে গিয়েছে। তারপরে আমাদের সাথে আছে রাইয়ান, সে বলছে আমাদের সাথে রাইয়ান আছে। তারপরে আমাদের সাথে আরো আছে হচ্ছে আমাদের সাথে আরো আছে ওয়াসফিয়া, আমাদের সাথে আরো আছে আলিশা, আমাদের সাথে যুক্ত হয়েছে হালিমা, আমাদের সাথে আরো আছে চৌধুরী, আমাদের সাথে আরো অনেক বন্ধুরা কিন্তু ইতোমধ্যেই যুক্ত হয়ে গিয়েছে। আচ্ছা, ওকে ফাইন। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো তার পরবর্তীতে কি আছে চলো আমরা একটু দেখে নেই। দেখো তাহলে এরা কি করেছিল? যে হামুরাবির আইন তৈরি করেছিল। কয়টা ধারা ছিল? 282টা। তারপরে দেখো আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং দুর্বলদের সুরক্ষা দিয়েছিল। কি করেছিল? আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং যারা দুর্বল তাদেরকে কি করেছিল? সুরক্ষা দিয়েছিল। হ্যাঁ, অলরেডি রোমানা কিন্তু সঠিক উত্তর দিয়েছে, 153টা আর্টিকেল। ইয়েস। আচ্ছা, হ্যাঁ, স্নেহা মাইশাও কিন্তু সঠিক উত্তর দিয়েছে যে 153টা আর্টিকেল আমাদের সংবিধানে রয়েছে। ওকে ফাইন। তারপরে চলো আমরা একটু দেখি ধর্ম ও আধ্যাত্মিকতা, জীবনমুখী ও পার্থিব ধনবিশ্বাস। তাহলে ধর্ম আধ্যাত্মিকতার কি ছিল? এরা জীবনমুখী ও পার্থিব ধর্ম বিশ্বাস করত, দেবদেবীর পূজা করত। এদের মধ্যে কারা ছিল? শামস ছিল, এনকি ছিল, ইন্নানা এবং ইস্তার ছিল, এনলিল ছিল, নারগল ছিল। আচ্ছা, তাহলে
তাহলে আমরা কি বুঝলাম যে এরা হচ্ছে একটা পার্থিব ধর্ম বিশ্বাস করতো, অর্থাৎ জীবনমুখী একটা ধর্ম বিশ্বাস তাদের ছিল। সেই ধর্ম বিশ্বাসগুলোর মধ্যে তারা বেশ কিছু দেবদেবীর পূজা করত। এর মধ্যে একটা ছিল শামস, একটা ছিল এনকি, একটা ছিল ইন্নানা অথবা ইস্তার, একটা ছিল এনলিল, আর একটা ছিল নারগল। আচ্ছা, তারপরে পুরোহিত রাজা ধর্মীয় কার্যক্রম পরিচালনা করত। অর্থাৎ অর্থাৎ যিনি পুরোহিতদের রাজা ছিল, পুরোহিতদের মধ্যে যিনি হেড ছিল, তিনি কি করতো ভাইয়া? তিনি তিনি হচ্ছে এই ধর্মীয় কার্যক্রমগুলো পরিচালনা করত। আচ্ছা, চলে আসি, চলো এবার আমরা রাজনৈতিক বৈশিষ্ট্যতে। দেখো রাজনৈতিক বৈশিষ্ট্যতে কি আছে, চলো আমরা একটু ঝটপট করেই দেখে নেব এটা। আচ্ছা, দেখো বহিঃশত্রুর আক্রমণ ও পারস্পরিক সংঘাত। একটু আগে তোমাদেরকে বললাম যে আমাদের এই অতীতকালে সবাই দুর্গ দিয়ে তাদের শহরটাকে বেষ্টিত করে রাখতো। কেন? কারণ আমরা জানি যে এখানে সব সময় বহিঃশত্রু আক্রমণ করত এবং পাশাপাশি যেই দেশগুলো ছিল এরা সব সময় একজন আরেকজনের সাথে যুদ্ধে জড়িয়ে পড়তো। আচ্ছা, তারপরে কি আছে চলো, বিভিন্ন জাতির মিশ্রণে সামাজিক ও রাজনৈতিক কাঠামো। অর্থাৎ আমরা যেমন কি এখন তোমার জাতি বর্ণ নির্বিশেষে সবাই মিলে একটা সমাজ ব্যবস্থা বা একটা রাজনৈতিক সমাজ ব্যবস্থা গড়ে তুলছি, ঠিক একইভাবে তখনও কিন্তু তেমনই ছিল। তারপরে দেখো মুখ্য আরো কিছু অবদান ছিল, যেমন নগরায়ন ছিল, অর্থাৎ তার আজ থেকে এত বছর আগে একটা সিটি গড়ে তুলেছিল। তারপর দেখো আইন ছিল, সাহিত্য ছিল, স্থাপত্য ছিল, কৃষি ছিল এবং প্রযুক্তিতে মানব সভ্যতার বিকাশে যুগান্তকারী অবদান কিন্তু তারা এনেছিল। যেমন তোমাদেরকে একটু আগেই বললাম যে তারা কি করেছিল, চাকা আবিষ্কার করেছিল। এই চাকা আবিষ্কার, আমার মনে হয় যে এই চাকা আবিষ্কারের ফলেই কিন্তু যে আরো ফাস্ট মুভ করা যায়, আরো তাড়াতাড়ি যাওয়া যায়, এই কনসেপ্টটা মানুষ বিল্ড করেছিল। এর ফলশ্রুতিতেই কিন্তু আজকে আমরা এই গুগল নিয়ে এসেছি, আমরা আজকে চ্যাট জিপিটি নিয়ে এসেছি, সবকিছু। আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে আমরা এর পরবর্তীতে চলে যাই। আমাদের আর কি আছে চলো আমরা একটু দেখি। আচ্ছা, এবার আমরা অলরেডি কিন্তু মেসোপটেমীয় সভ্যতা শেষ করে ফেলেছি। আচ্ছা, এবার আমাকে বলো এই মেসোপটেমীয় সভ্যতা থেকে তোমাদের কি কারো কোনো প্রশ্ন আছে? এখন পর্যন্ত আমরা যা যা পড়লাম এই মেসোপটেমীয় সভ্যতা নিয়ে তোমাদের কি আর কারো কোনো প্রশ্ন আছে? এমন কোনো জায়গা আছে তোমরা যেটা বুঝো নাই? যদি থাকে ভাইকে এক্ষুনি ঝটপট করে জানিয়ে দাও। যদি থাকে অবশ্যই আমাকে এক্ষুনি ঝটপট করে কমেন্টে জানিয়ে দাও। আমি চেষ্টা করব যে আজকের ক্লাসের পরে তোমাদেরকে যেন এই চ্যাপ্টার নিয়ে আর বই নিয়ে না বসা লাগে। তোমরা যেন অন্তত এই যে দ্বিতীয় যে চ্যাপ্টারটা আছে যে বিশ্ব সভ্যতা, এই চ্যাপ্টারটাতে অর্থাৎ আজকের ক্লাসে আমরা যতটুকু পড়াবো এইটা নিয়ে যেন তোমাদেরকে আর প্যারা না খাইতে হয়। অর্থাৎ অর্থাৎ তোমরা যেন সব এই আজকের ক্লাসে যা যা পড়াবো সবকিছু যেন এই ক্লাস থেকেই শিখে যাইতে পারো। দেখি ঝটপট করে আমাকে একটু জানাও, সবাই একটু এক্ষুনি আমাকে কমেন্টে জানাও যে তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা, কোথাও কোনো সমস্যা হচ্ছে কি না। আচ্ছা, ওকে ফাইন, তোমরা আমাকে জানাতে থাকো আর আমি তাহলে মিশরীয় সভ্যতা শুরু করতে থাকি আস্তে সুস্তে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি একটু দেখি আরো কে কে আছো। হ্যাঁ, নুসরাত বলছে হ্যাঁ ভাইয়া একদম অল ক্লিয়ার। তারপরে আলিশা বলছে ভাই সব বুঝতে পেরেছি। আচ্ছা, তারপরে হচ্ছে রুবিয়া বলছে ভাইয়া ধর্মীয় অবদানটা একটু বুঝিয়ে দেন। আচ্ছা, ধর্মীয় অবদান হচ্ছে এই যে মেসোপটেমীয়, এরা কি করতো, একটা জীবনমুখী ধর্ম ব্যবস্থায় বিশ্বাস করত। তারা তারা বেশ কিছু দেবদেবীর পূজা করত, ব্যাস এইটুকুই মনে রাখলে চলবে। আচ্ছা, তারপর আনোয়ারুল ইসলাম বলছে হ্যাঁ ভাইয়া সব বুঝতে পেরেছি। তারপরে হচ্ছে আমাদের সাথে আছে নীরব, সে বলছে ভাই আরেকবার বুঝিয়ে দিয়ে ভালো হতো। নীরব তুমি ক্লাসের শেষ পর্যন্ত থাকো, আমি ক্লাসের শেষে পুরোটা আরেকবার র‍্যাপ আপ করার চেষ্টা করব। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের সাথে আছে হুসনে আরা, আমাদের সাথে আছে নাজিফা, আমাদের সাথে আছে মাহিমা, আমাদের সাথে আছে মুক্তা, আমাদের সাথে আরো আছে কে, আমাদের সাথে আরো আছে মুক্তা ইসলাম, আমাদের সাথে আছে নাফিজা, আমাদের সাথে আছে অনু, আমাদের সাথে আছে বেগম চৌধুরী, আমাদের সাথে
আরো আছে, আরো অনেকে কিন্তু যুক্ত হয়েছে। ওকে ফাইন, তাহলে চলো, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা এই মিশরীয় সভ্যতাটাকে আবার শুরু করি। আচ্ছা, মিশরীয় সভ্যতা এটা কোথায় ছিল? এটা আফ্রিকা মহাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত। এই মিশরীয় সভ্যতাটা কোথায়? এই মিশরীয় সভ্যতা হচ্ছে আফ্রিকা মহাদেশে। কোথায়? আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব অংশে অবস্থিত, মনে রাখবা। আচ্ছা, এই দেশের আরেকটা নাম আছে, বা ইংরেজিতে এই দেশটাকে কি বলা হয়? ইজিপ্ট বলা হয়। কি বলা হয়? ইজিপ্ট বলা হয়। আচ্ছা, ঠিক আছে। তারপরে দেখো যে খ্রিস্টপূর্ব 5000 থেকে খ্রিস্টপূর্ব 5000 থেকে 3200 অব্দ পর্যন্ত নীল নদের অববাহিকায় সমৃদ্ধ সভ্যতার উদ্ভব হয়। তাহলে তাহলে খ্রিস্টপূর্ব 5000 থেকে 3200 অব্দ পর্যন্ত নীল নদের অববাহিকায় একটি সমৃদ্ধ সভ্যতার উদ্ভব হয়। মিশরীয় সভ্যতা নামে এই সভ্যতা প্রাচীন সভ্যতার খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখে। অর্থাৎ নীল নদের তীরে 500 থেকে 3200 অব্দ পর্যন্ত যেই সভ্যতা গড়ে উঠেছিল তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো মিশরীয় সভ্যতা। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, ওকে ফাইন। রাফায়েল আদিল বলছে ভাই আপনি খুবই ভালো করে বোঝান, অনেক অনেক থ্যাংক ইউ। ক্লাসের শেষ পর্যন্ত একটু থাকো, তাহলে আশা করি তোমরা পুরো ক্লাসটা খুব ভালো করে বুঝতে পারবে। আচ্ছা, ঠিক আছে। ফারজানা বলছে ভাইয়া সিন্ধু সভ্যতা বোঝাবেন না? অবশ্যই পড়াবো, একটু আমার সাথে থাকো, আমরা শেষ পর্যন্ত গেলেই বুঝতে পারবে যে আজকের ক্লাসটা ভাইয়া কিভাবে ডিজাইন করেছি। আচ্ছা চলো, তারপরে আমরা একটু যাই। তারপরে দেখো ভৌগোলিক অবস্থান। তাহলে এই যে মিশরীয় সভ্যতা, এটার ভৌগোলিক অবস্থান কি? এই মিশরীয় সভ্যতার ভৌগোলিক অবস্থানটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই মিশরীয় সভ্যতা 3টা মহাদেশের মধ্যে পড়ছে। কয়টা মহাদেশ? 3টা মহাদেশ। আচ্ছা, সেই মহাদেশগুলো কি কি? একটা হচ্ছে এশিয়া, একটা হচ্ছে আফ্রিকা, আরেকটা হচ্ছে ইউরোপ। আচ্ছা, ওকে ফাইন। এবার দেখো উত্তরে ভূমধ্য সাগর। এই মিশরের উত্তরে কি ছিল? ভূমধ্য সাগর। পূর্বে কি ছিল? পূর্বে হচ্ছে লোহিত সাগর। আচ্ছা, তারপরে কি? পশ্চিমে সাহারা মরুভূমি। আচ্ছা, তারপর দক্ষিণে সুদান ও আফ্রিকার অন্যান্য দেশ। খুবই গুরুত্বপূর্ণ, এই চারপাশে কি ছিল এটা খুবই গুরুত্বপূর্ণ। উত্তরে হচ্ছে ভূমধ্য সাগর, পূর্বে লোহিত সাগর। উত্তরে ভূমধ্য সাগর, পূর্বে লোহিত সাগর। কি ক্লিয়ার তো, তাই না? তারপরে দেখো, তারপরে হচ্ছে পশ্চিমে সাহারা মরুভূমি এবং দক্ষিণে সুদান ও আফ্রিকার অন্যান্য দেশ। মোট আয়তন ছিল 4 লক্ষ বর্গ মাইল। কত বর্গ মাইল? 4 লক্ষ বর্গ মাইল। আচ্ছা, তারপরে কি আছে? চলো, রাষ্ট্র ও সমাজ। তারপরে আমাদের কি আছে? এই মিশরীয় সভ্যতার রাষ্ট্র ব্যবস্থা কেমন ছিল এবং এবং সমাজ ব্যবস্থা কেমন ছিল। আচ্ছা, ওকে ফাইন। আমি দেখি আমাদের সাথে কে কে আছে। আমাদের সাথে কিন্তু ফাহমিদা আক্তার আছে, আমাদের সাথে আছে রেদওয়ান লাবিব, আমাদের সাথে আছে নীরব, আমাদের সাথে আছে এমডি জাহিদ মীর, আমাদের সাথে কিন্তু আছে নাজমুল, আমাদের সাথে আছে নাজিম সুলতানা, আমাদের সাথে আছে ওহি, আমাদের সাথে আছে ওহি বলছে ভাইয়া নোট করা লাগবে কিনা? হ্যাঁ ওহি, অবশ্যই ভাইয়া যে লাইনগুলো দাগিয়ে দিচ্ছি বা যেগুলো বলতেছি যে এমসিকিউতে আসবে, যেগুলো বলতেছি গুরুত্বপূর্ণ লাইন, এগুলো অবশ্যই সবাই নোট করবা, কেমন? সবাই কিন্তু নোট করবা। ফারজানা বলছে এই অধ্যায়টা অনেক ভালো লাগে। হ্যাঁ, এটা ভালো লাগার মতোই একটা অধ্যায়। এই অধ্যায়টা যদি পুরোপুরি বুঝে পড়া যায় তাহলে কিন্তু তোমার পুরো অতীতকাল সম্পর্কে কিন্তু একটা ধারণা আমাদের চলে আসে। লাবণী বলছে ভাইয়া আমিও আছি। হ্যাঁ লাবণী, তোমাকে কিন্তু অলরেডি দেখে ফেলেছি। আচ্ছা, তাহলে আমাকে এখন বলো যে মিশরীয় সভ্যতার যে আমরা পড়তেছি এখান থেকে তোমাদের কোনো সমস্যা আছে কিনা, কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, ভাইকে এক্ষুনি একটু জানাও। আচ্ছা, ওকে। তারপরে চলো আমরা একটু দেখি রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা। প্রাক রাজবংশীয় যুগে মিশর কতগুলো ছোট ছোট নগরে বিভক্ত ছিল। তাহলে
রাজবংশ যখন আসে নাই, প্রাক মানে হচ্ছে পূর্বে, প্রাক শব্দের মানে কি পূর্বে, অর্থাৎ এই রাজবংশ আসার পূর্বে এই মিশরটা ছোট ছোট নগর রাষ্ট্রে বিভক্ত ছিল, যেগুলাকে নোম বলা হইতো। এই ছোট ছোট যে রাষ্ট্র, ধরো এই পুরোটা মিশর, এই পুরোটা ধরো মিশর, এর মধ্যে এই ছোট একটা জায়গা, তারপর ধরো এই ছোট আরেকটা জায়গা, এই যে ছোট ছোট দেশে ভাগ ছিল, প্রত্যেকটা দেশকে কি বলা হতো, নোম বলা হতো। এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, এটা এমসিকিউর জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা ঠিক আছে, তারপরে চলো মিশরের প্রথম রাজা বা ফারাও, তাহলে মিশরের রাজাদেরকে কি বলা হতো, ফারাও। আমরা আমরা বলি না যে মুসা আর ফেরাউন, মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের যে যুদ্ধ বলি না আমরা, এই ফেরাউনকেই কি বলা হচ্ছে, ফারাও। অর্থাৎ বাংলায় আমরা ফারাও বলছি, ইংরেজিতে ফারাও বলছি, আর আরবিতে বলা হচ্ছে ফিরাউন। বুঝতে পেরেছো, সেই ফিরাউনের কথাই বলছে। তাহলে মিশরের প্রথম রাজা বা ফারাও, অর্থাৎ মিশরে যারা রাজা হইতো, দেখো আমাদের একটা মিসকনসেপ্ট কি ছিল, যে মুসা আলাইহিস সালামের সাথে যার যুদ্ধ হইছে সেই মনে হয় শুধু ফেরাউন, না, ব্যাপারটা কিন্তু এমন না। বরং তৎকালীন সময়ে মিশরে যারা রাজা হইতো, তৎকালীন সময়ে মিশরে যারা রাজা হইতো তাদেরকে কি বলতো, তাদেরকেই ফিরাউন বলতো বা তাদেরকে ফারাও বলতো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই মুসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ করার জন্য এই ফারাও সে কুখ্যাত হয়ে ওঠে, এই জন্য তাকেই আমরা শুধু ফারাও বলে জানি। কে বুঝতে পেরেছো? আচ্ছা ওকে ফাইন। তারপরে দেখো এই যে ফারাও, এদেরকে আরো কিছু নামে ডাকা হইতো, যেমন মেনেস বলা হইতো বা নারমার বলা হইতো, মেনেস বা নারমার। এবার দেখো ৩২০০ খ্রিস্টাব্দ পূর্বে, খ্রিস্টপূর্বাব্দে, অর্থাৎ ৩২০০ খ্রিস্টপূর্বাব্দে সমগ্র মিশরকে ঐক্যবদ্ধ ঘোষণা করেন। অর্থাৎ অর্থাৎ এই যে মিশরের প্রথম রাজা ফারাও, সে বলল যে না, তোমরা যে এত দ্বিধা বিভক্ত হয়ে থাকবা সেটা চলবে না, আমরা এখন থেকে সমগ্র মিশর মিলেই একটা রাষ্ট্র। বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবার দেখো যে রাজধানী ছিল দক্ষিণ মিশরের মেফিসে, তাহলে মিশরের রাজধানী কই ছিল, মেফিস। আচ্ছা ঠিক আছে। এবার ছিল পের ও শব্দ থেকে ফারাও শব্দের উৎপত্তি, খুবই গুরুত্বপূর্ণ এটা। এই পের ও থেকে ফারাও শব্দের উৎপত্তি হয়েছে। আচ্ছা তাহলে এখান থেকে আমরা কয়েকটা ব্যাপার একটু জানবো। সেটা কি, যে তৎকালীন সময়ে মিশর বিভিন্ন রাজ্যে, ছোট ছোট রাজ্যে বিভক্ত হয়েছিল, সেগুলোকে কি বলতো, নোম বলতো। আচ্ছা ঠিক আছে। তারপরে এই মিশরের রাজাদেরকে কি বলা হইতো, ফারাও বলা হইতো, তিনি সবগুলাকে একত্রবদ্ধ করেছেন। রাজধানী ছিল মিশরের মেফিসে এবং পের ও শব্দ থেকে ফারাও শব্দের উৎপত্তি। আচ্ছা এখন আমাকে একটা জিনিস বলো, আমরা তো মেসোপটেমীয় সভ্যতা পড়েছি তাই না, বলো তো মেসোপটেমীয় সভ্যতার ভাষা কি ছিল? সবাই একটু কমেন্টে জানাও যে মেসোপটেমীয় সভ্যতার ভাষা কি ছিল। কমেন্টে একটু ঝটপট করে জানিয়ে দাও যে মেসোপটেমীয় সভ্যতার ভাষা কি ছিল। আচ্ছা ওকে, চলো তোমরা আমাকে বলতে থাকো আর আমি পরবর্তী স্লাইডে চলে যাই। আচ্ছা এবার চলো আমরা একটু দেখি যে মিশরীয় সভ্যতায় আর কি কি হইতো। ফারাওরা ফারাওরা নিজেদেরকে সূর্য দেবতার বংশ মনে করত। অর্থাৎ যারা ফারাও ছিল, ফারাও মানে কি, ফারাও মানে হচ্ছে রাজা, তাই না? আচ্ছা দেখি কে কে উত্তর দিচ্ছে। সাফিনা বলছে ভাই একদম ক্রিস্টাল ক্লিয়ার। ওয়াসফিয়া বলেছে হ্যাঁ সঠিক উত্তর হয়েছে ওয়াসফিয়া। ওহি শেখ তোমারও সঠিক উত্তর হয়েছে। নুসরাত সঠিক উত্তর দিয়েছো। তারপর হচ্ছে তাওসিফ শিকদার সঠিক উত্তর দিয়েছো। রাইসা হ্যাঁ তুমিও সঠিক উত্তর দিয়েছো। আলিশা সঠিক উত্তর দিয়েছো। তারপরে হচ্ছে আনিকা তুমিও সঠিক উত্তর দিয়েছো। তারপরে আমাদের সাথে আরো কে আছে, আমাদের সাথে আরো আছে হচ্ছে নুসরাত, রিতা আছে, হুমায়রা আছে, সবাই কিন্তু একদম সঠিক উত্তর দিয়ে দিয়েছো। আচ্ছা ঠিক আছে চলো। আচ্ছা আরো আরো উত্তর দিয়েছে ইসরাত, আরো উত্তর দিয়েছে ফাহমিদা সরকার, সবাই কিন্তু একদম সঠিক সঠিক উত্তর একদম দিয়ে দিয়েছো। আচ্ছা এবার চলো আমরা একটু দেখি যে তারা বংশানুক্রমিকভাবে শাসন করত।
অর্থাৎ তাদের এখানে কি ছিল, রাজতন্ত্র ছিল। তাদের এখানে কি ছিল, রাজতন্ত্র। সবাই একটু লিখে নাও, রাজতন্ত্র। রাজতন্ত্র মানে কি, রাজতন্ত্র মানে হচ্ছে ধরো তুমি রাজা হইছো, তোমার ছেলে আবার রাজা হবে, তার ছেলে আবার রাজা হবে, অর্থাৎ তোমার বংশ থেকেই ঘুরে ফিরে রাজা হইতে হবে, অন্য কোনো বংশ থেকে রাজা হইতে পারবে না। এটাকেই বলে বংশানুক্রমিক ভাবে শাসন করত। আচ্ছা, এবার মিশরীয় সমাজ কয়েকটি শ্রেণীতে বিভক্ত ছিল। আচ্ছা, সেই শ্রেণীগুলো খুব ভালো করে জানতে হবে। রাজ পরিবার ছিল মিশরীয় সমাজে, পুরোহিত ছিল, অভিজাত ছিল, লিপিকার ছিল, ব্যবসায়ী ছিল, শিল্পী ছিল, কৃষক ছিল, ভূমিদাস ছিল। আচ্ছা, এর মধ্যে রাজ পরিবার তো অনেক ক্ষমতার অধিকারী ছিল। এই পুরোহিত এরাও কিন্তু অনেক পাওয়ারফুল ছিল, এরাও কিন্তু অনেক পাওয়ারফুল ছিল। আচ্ছা, ঠিক আছে, চলো তারপরে আর কি কি আছে, অর্থনীতিতে তারা কি কি অবদান রেখেছে চলো আমরা একটু দেখে নেই। মিশরের অর্থনীতি মূলত কৃষি নির্ভর ছিল। কি ছিল, কৃষি নির্ভর। তোমরা জানো যে মিশরকে কি বলা হয়, মিশরকে বলা হয় নীল নদের দান। কি বলা হয় ভাইয়া, মিশরকে বলা হয় নীল নদের দান। আচ্ছা, একটু আমাকে সবাই একটু কমেন্টে জানাও তো দেখি যে মিশরকে কেন নীল নদের দান বলা হতো। এই প্রশ্নটা কিন্তু বোর্ডে অনেকবার আসছে, ইভেন খুব সম্ভবত আমি যখন এসএসসি পরীক্ষা দিছি তখন এই প্রশ্নটা আসছে যে মিশরকে নীল নদের দান কেন বলা হয়। আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো, তারপরে হচ্ছে অর্থনীতিতে মিশরের অর্থনীতি মূলত কি ছিল, কৃষি নির্ভর, যেটা একটু আগে তোমাদেরকে বললাম। এর প্রধান ফসল কি ছিল, গম ছিল, জব ছিল, তুলা ছিল, পেঁয়াজ ছিল, পিচ ফল ছিল। আচ্ছা, একটা জিনিস একটু না বললেই না, এই মিশর তোমরা জানো যে এই মিশর হচ্ছে নীল নদের পাশে। তো এই মিশরীয় অঞ্চলও কিন্তু একটা মরুভূমি অঞ্চল, এখানে কোনো শাকসবজি বা কোনো কিছুই কিন্তু জন্ম নিত না। কেন জন্ম নিত না জানো, কারণ এটা তো একটা মরুভূমি অঞ্চল, কিন্তু এই নীল নদে যখন বন্যা হতো তখন অনেক পলি মাটি আসতো, এবং সেই পলি মাটির জন্য তাদের সেই মাটিগুলো আস্তে আস্তে উর্বর হতো, এবং উর্বর হওয়ার ফলে তারা কি করত, সেখানে ফসল উৎপাদন করত, নিজেরা সেই ফসল খাইতো, তারপরে সেই ফসল তারা বিশ্ববাজারে বিক্রি করত। আচ্ছা, ফারজানা বলছে ভাইয়া জব কি, জব হচ্ছে গমের মতোই এক ধরনের ফসল, এটা এখান থেকে আটা তৈরি করা হয়। ফারজানা তুমি কি বুঝতে পেরেছো, ভাইকে কমেন্টে এক্ষুনি জানাও। আচ্ছা, ওকে। আচ্ছা, যেমন নিপুণ বলছে হ্যাঁ নীল নদের অববাহিকায় ছিল। আচ্ছা, তারপরে সাদিক বলছে ভাই পিস ফল কি, পিস ফল হচ্ছে একটা ফলের নাম, জাস্ট গুগল একটু সার্চ দাও ছবিটা দেখতে পারবা। আব্দুল আজিজ পিচ ফল কি, তুমিও জিজ্ঞাসা করেছো, একটু সার্চ দাও, একটা ফলের নাম সার্চ দাও, দেখতে পারবে। আচ্ছা, ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাই। চলো তার পরবর্তীতে কি ছিল, ব্যবসা বাণিজ্যে মিশর ছিল অগ্রগামী। গম, লিলেন, কাপড়, মাটির পত্র রপ্তানি হতো ক্রিট দ্বীপ। আচ্ছা, কি হইতো, এই ক্রিট দ্বীপ, ফিনিশিয়া, ফিলিস্তিন, সিরিয়া। তাহলে তারা কি করত, কোথায় কোথায় রপ্তানি করত, ক্রিট দ্বীপ নামে একটা দ্বীপে করত, ফিনিশিয়ায় করত, ফিলিস্তিনে করত, সিরিয়ায় করত। আমদানি করা হতো স্বর্ণ, রৌপ্য, হাতির দাঁত ইত্যাদি। তাহলে দেখো, একটা হচ্ছে রপ্তানি, অর্থাৎ তারা কি করতো, রপ্তানি আর আমদানি তো বুঝো, আমদানি মানে আমাদের দেশে আমরা নিয়ে আসবো, আর রপ্তানি মানে আমাদের দেশ থেকে আমরা দিয়ে দিব। আচ্ছা, সাইম বলছে ভাই লিপিকর কি, গুড কোশ্চেন। দেখো, আগে তো আমাদের প্রিন্টার ছিল না, সো একটা বইয়ের একাধিক কপি করতে হইলে একজন লিপিকর করতে কি খুব সুন্দরভাবে পুরো বইটা লিখে ফেলতো, তাদেরকে লিপিকর বলা হয়, অর্থাৎ যারা লিখতো। আচ্ছা, তারপরে দেখো কি কি আমদানি করা হতো, স্বর্ণ, রৌপ্য, হাতের দাঁত, কাঠ ইত্যাদি। তারপরে কি আছে দেখো, নীল নদের উৎপত্তি কোথায়, নীল নদের উৎপত্তি আফ্রিকার লেক ভিক্টোরিয়া থেকে। কোথায়, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাই এমসিকিউর জন্য, এটাও এমসিকিউর জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। কোথায় নীল নদের জন্ম কোথায় বা উৎপত্তি কোথায়,
নীল নদের উৎপত্তি হচ্ছে আফ্রিকার লেক ভিক্টোরিয়া থেকে। হেরোডোটাস বলেছেন মিশর নীল নদের দান। কি বলেছে? মিশর নীল নদের দান। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় অনেকবার এসেছে। 3 স্টার দিয়ে দিচ্ছি, সবাই একটু লিখে নাও। মিশরকে নীল নদের দান কেন বলা হয়, বা মিশরকে মিশর নীল নদের দান ব্যাখ্যা করো। এই ব্যাপারগুলো কিন্তু হর হামেশাই প্রশ্ন হতে থাকে। আচ্ছা, ওকে ফাইন। তারপরে দেখো, প্রতি বছর বন্যার ফলে দুই তীরের উর্বর পলিমাটি পড়ে। আচ্ছা, যা কৃষিকাজে সহায়ক ছিল। অর্থাৎ আমরা জানি মিশর হচ্ছে একটা তোমরা এইভাবে খাতায় লিখে দিবা যে মিশর হচ্ছে একটা নীল নদের দান। এই কারণ মিশরে কি হইতো, মিশর ছিল একটা মরুভূমি। প্রতি বছর যখন বন্যা হতো, সেই বন্যায় পলিমাটি আসতো, যার ফলে মিশরের মাটি উর্বর হতো। তারই ফলশ্রুতিতে তোমার কি হয়, তারই ফলশ্রুতিতে তারা বিভিন্ন করত। তার ফলশ্রুতিতে তারা হচ্ছে বিভিন্ন জিনিস উৎপাদন করত এবং তার পরবর্তীতে তারা সারা বিশ্ব জুড়ে এটা রপ্তানি করত। আচ্ছা, ওকে ফাইন, ঠিক আছে। এখন একটা প্রশ্ন আমরা একটু তোমাদেরকে বলতে চাই। বলো তো হেরোডোটাস কে? সবাই একটু আমাকে বলো, হেরোডোটাস কে? হেরোডোটাসকে কি বলা হয়? হেরোডোটাস কিসের জনক বা কার জনক? একটু ভাইকে একটু ঝটপট করে কমেন্টে জানাও যে হেরোডোটাস কার জনক বা কিসের জনক, দেখি কে কে বলতে পারো। আচ্ছা, তারপরে আমাদের কি আছে? তারপরে দেখো 3200 খ্রিস্টাব্দে খ্রিস্টপূর্ব অব্দে প্রথম রাজবংশের শাসন শুরু হয়। অর্থাৎ 3200 খ্রিস্টপূর্ব অব্দে প্রথম রাজবংশ শুরু করা হয়। আচ্ছা, তাহলে এখন আমাকে একটু বলো যে এই যে 3200 খ্রিস্টপূর্ব অব্দের আগে মিশর যে ছোট ছোট রাষ্ট্রে ভাগ হয়েছিল, মিশর যে ছোট ছোট রাজ্যে ভাগ হয়েছিল, সেই রাজ্যগুলোকে কি বলা হয়? আচ্ছা, আমি দেখি সঠিক উত্তর কে কে দিয়েছে। আমি আরেকটা প্রশ্ন করেছি, সেই প্রশ্নের উত্তরটা সবাই একটু দিয়ে দাও। যে এই 3200 খ্রিস্টাব্দের আগে যখন মিশর ছোট ছোট রাষ্ট্রে ভাগ হয়েছিল, তখন মিশরকে মানে এই মিশরের ছোট ছোট রাষ্ট্রগুলোকে কি নামে ডাকা হতো? দেখি কে কে বলতে পারো, ঝটপট করে কমেন্টে জানাও। আচ্ছা, আব্দুল কাইয়ুম তুমি সঠিক উত্তর দিয়েছো। রোকসানা আক্তার হ্যাঁ সঠিক উত্তর দিয়েছো। জাহানারা হায়দার তুমিও সঠিক উত্তর দিয়েছো। তারপর ওয়াসফি তুমি সঠিক উত্তর দিয়েছো। নিঝুম তুমিও সঠিক উত্তর দিয়েছো। তারপরে হচ্ছে রুমানা রাত্রি, হ্যাঁ তুমিও সঠিক উত্তর দিয়েছো। রাইসা সঠিক উত্তর দিয়েছো। এমডি সানি তুমিও সঠিক উত্তর দিয়েছো। আর যে জিহাদ মি তুমিও সঠিক উত্তর দিয়েছো। আচ্ছা, ঠিক আছে, আশা করছি তোমাদের সবার উত্তরই সঠিক হয়েছে। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ তোমরা আবার পরবর্তী প্রশ্নের উত্তরও দিয়ে দিয়েছো। হ্যাঁ তোমরা সবাই কিন্তু বলেছো নোম, যেমন তাসমিয়া সুলতানা বলেছে নোম। তারপরে হচ্ছে আমাদের ফাহমিদা আক্তার আছে, আমাদের অদ্বিতীয়া ইসলাম স্বর্ণা আছে, তারপর শওকাত হুসাইন আছে আমাদের সাথে, তাহিরুল ইসলাম আছে আমাদের সাথে, আরো অনেক অনেক বন্ধুরা কিন্তু আমাদের সাথে আছে। ওকে, যেমন দেখো নাহিদা বলছে এই কোশ্চেনটা টেস্টেও এসেছিল, দেখেছো ভাইয়ারা? কিন্তু এই যে দেখো প্রত্যেকটা স্লাইডের একটা লাইন, এগুলো কিন্তু অনেক চিন্তা ভাবনা করে এখানে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এখানকার প্রত্যেকটা লাইনই যেন তোমাদের কমন পড়ে, এখানকার প্রত্যেকটা লাইনই যেন, প্রত্যেকটা শব্দই যেন তোমাদের কাজে লাগে। এখানে প্রত্যেকটা ইনফরমেশন পরীক্ষায় আসার মতো। সো আমি সবাইকে আবারও রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা পুরোটা সময় জুড়ে ভাইয়ের সাথে থাকো। আশা করছি এইখান থেকে তোমাদের এই সভ্যতাগুলো থেকে তোমাদের আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে ফাইন। জায়েদ রেগে টেগে বলতেছে ভাইয়া আপনি আমার কমেন্ট কেন পড়েন না? জায়েদ ভাইয়া আমি খুবই দুঃখিত, আসলে এত কমেন্টের ভিতরে মাঝে মাঝে কিছু কমেন্ট হারিয়ে যায় ভাইয়া, বা আমরা খেয়াল করতে পারি না, এই জন্য আমি খুবই দুঃখিত। আমি চেষ্টা করব তোমাদের সবার সব কমেন্ট পড়ার জন্য। ওকে ফাইন, ঠিক আছে, চলো আমরা তার পরবর্তীতে যাই। দেখো তাহলে কবে থেকে রাজবংশ শুরু হলো? 3032। আচ্ছা, তাহলে আরেকটা প্রশ্ন তো এখন মাথায় চলে আসলো পরীক্ষায় আসার মতো। বলো তো যে এই যে আমরা যে পড়লাম যে মিশরীয় সভ্যতা কত সাল থেকে শুরু হয়েছিল? মিশরীয় সভ্যতা
কত সাল থেকে শুরু হয়েছিল ভাইকে একটু কমেন্টে জানাও। আচ্ছা, তারপরে দেখো, এই যে দেখো নারমার বা মেনেস ছিলেন প্রথম নরপতি ও পুরোহিত। তাহলে প্রথম যে ছিল তার নাম কি? নারমার বা মেনেস। তিনি প্রথম ফারাও হিসাবে পরিচিত হন। তিনি প্রথম ফারাও হিসাবে পরিচিত হন। ফারাও মানে কি? ফারাও মানে মিশরের রাজাদেরকে ফারাও বলা হতো। তারপরে দেখো, ফারাওদের শাসনকালে মিশর বিশ্ব সভ্যতার উন্নতিতে অবদান রাখে। তারপরে কি হলো দেখো, সময়কাল। মিশরীয় সভ্যতা স্থায়ী হয়েছিল 2500 বছরেরও বেশি সময়, অর্থাৎ 2500-এরও বেশি সময় ধরে এই মিশরীয় সভ্যতা টিকে ছিল। আচ্ছা, নূর নাহার, তুমি কিন্তু বলেছো 3200 খ্রিস্টাব্দ থেকে, না, তোমার উত্তরটা কিন্তু ভুল হয়েছে। 5000 খ্রিস্টপূর্ব অব্দ থেকে শুরু হয়েছে। একটু সঠিক করে আবার কমেন্টে ভাইকে জানিয়ে দাও। আচ্ছা, খাদিজা তোমার উত্তর সঠিক হয়েছে, প্রিয় তোমার উত্তর সঠিক হয়েছে, তারপর হচ্ছে রীতা তোমার উত্তরও সঠিক হয়েছে, তারপর নিপুণ জানা তোমার উত্তরও সঠিক হয়েছে। হ্যাঁ, রাফায়েত আদিল তোমার উত্তর একদম সঠিক হয়েছে। আচ্ছা, একজন বলছে ভাই নরপতি মানে কি? নরপতি মানেই রাজা। নর মানে কি? নর মানে হচ্ছে পুরুষ, আর পিতা মানে হচ্ছে সবচেয়ে বড়, সবার বড়। পিতা মানে কি? এখানে পিতা মানে কিন্তু আমার বাবা না, পিতা মানে হচ্ছে এখানে রাজা, অর্থাৎ সব পুরুষের রাজা বা সবার রাজা। ওকে, ফাইন। চলো, তার পরবর্তীতে আমরা দেখি খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্ব 5000 খ্রিস্টপূর্বে, খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্ব 5000 খ্রিস্টপূর্বাব্দে নবপলি যুগ থেকে এর এই যুগ থেকে ইতিহাসের সূচনা। তাহলে এই যে নবপলি যুগ থেকে যে ইতিহাসের সূচনা, এইটা কিন্তু সবাইকে একটু মাথায় রাখতে হবে। তাহলে খ্রিস্টপূর্বাব্দে নবপলি যুগ থেকে ইতিহাসের সূচনা। প্রায় 3000 বছর ধরে সভ্যতা সমৃদ্ধ ছিল। তাহলে এই মিশরের সভ্যতা কত বছর ধরে সমৃদ্ধ ছিল? প্রায় 3000 বছর ধরে এইটা সমৃদ্ধ ছিল। খ্রিস্টপূর্ব 10ম শতকে লিবিয়া খ্রিস্টপূর্ব 10ম শতকে লিবীয়রা ফারাওদের সিংহাসন দখল করে। তাহলে কারা দখল করে? নামটা খুবই গুরুত্বপূর্ণ, লিবীয়রা। লিবীয় একটা জাতি ছিল, তারা ফারাওদেরকে হারিয়ে ফারাওদের এই সিংহাসন দখল করে ফেলে। আচ্ছা, তাসনিম হোসেন বলছে ভাইয়া আমার কিন্তু ভালো লাগে না, আপনি আমার কমেন্ট পড়েন না, খুবই দুঃখিত, এই যে পড়ে ফেলেছি। আচ্ছা, একজন আর যে জাহিদ ভাইয়া বলছে যে ভাইয়া আর্টসের রুটিনটা একটু দেন, আমাদের পেজ এবং গ্রুপটা একটু কনসাল্ট করো প্লিজ। আমাদের পেজ এবং গ্রুপে কিন্তু আমাদের সব রুটিন দেওয়া আছে। ওকে, ফাইন, চলো একটু যাই। আচ্ছা, তারপরে কি হলো? খ্রিস্টপূর্ব 10ম শতকে লিবীয়রা ফারাওদের সিংহাসন দখল করে। 670 থেকে 662 খ্রিস্টাব্দে অ্যাসিরীয়রা মিশরের আধিপত্য বিস্তার করে। তাহলে আমরা এখানে দুইটা জিনিস পাইলাম, একটা হচ্ছে ফারাওদেরকে হারাই কারা? লিবীয়রা। এবং এই অ্যাসিরীয়রা মিশরের কি 670 থেকে 662 খুবই অল্প সময়ের জন্য আধিপত্য বিস্তার করে। 525 খ্রিস্টাব্দে পারস্যের দখলের ফলে এই সভ্যতার পতন ঘটে। তাহলে এখানে দুইটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, কবে পতন ঘটে? 525, এবং কাদের কাছে পতন ঘটে? পারস্যের কাছে। তাহলে কয়টা? কাদের কাছে পতন ঘটে? সেটা হচ্ছে পারস্য, এবং কবে? 525। আচ্ছা, ওকে, ফাইন। আচ্ছা, তোমাদের জন্য আরেকটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাইয়ের মাথায় আসলো, সেটা কি জানো? আচ্ছা, একটু দেখে নেই। সানি বলছে ভাই লিবীয় কারা? এটা একটা জাতি। আচ্ছা, এটা এক ধরনের জাতি, যেমন বাঙালি জাতি আছে, পাকিস্তানি আছে, এরকম একটা জাতির নাম হচ্ছে লিবীয়। আচ্ছা, ফাইন, তাহলে আমাকে একটু বলো প্রথম যে ফারাও তার নাম কি ছিল? দেখি কার কার মনে আছে প্রথম যে ফারাও তার নাম কি ছিল? ঝটপট করে ভাইকে একটু বলো, ঝটপট করে ভাইকে একটু বলো যে প্রথম যে ফারাও ছিল তার নাম কি ছিল? ওকে, ফাইন, চলো তার পরবর্তীতে আমরা একটু চলে যাই। মিশরীয় সভ্যতার অবদান, এই অবদানগুলো আমি সবসময় বলি, তোমরা যদি সিকিউ ভালো করতে চাও, অর্থাৎ তোমরা যদি সৃজনশীলটা পড়ে বুঝতে চাও যে কোনটা দরকার, তোমরা যদি সৃজনশীল পড়ে বুঝতে চাও যে এইখানে কোন
সভ্যতার কথা বলা হচ্ছে, তাহলে তাহলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে বৈশিষ্ট্যটা ভালো করে পড়তে হবে। আচ্ছা, আমি দেখি কে কে কমেন্টস করছে। নুসরাত জাহান, হ্যাঁ সঠিক উত্তর হয়েছে। তারপরে আমাদের সাথে আছে কি এমএসটি খাদিজা, আমাদের সাথে আছে সাফিনা, আমাদের সাথে আছে রাইসা, আমাদের সাথে আরো আছে ফারহানা, আমাদের সাথে আছে আহমেদ, আমাদের সাথে আছে প্রিয়া ঘোষ, আমাদের সাথে ফারজানা। সবাই কিন্তু একদম একদম সঠিক উত্তর দিয়েছে। আচ্ছা, চলো তার পরবর্তীতে আমরা একটু চলে যাই যে সভ্যতায় মিশরীয়দের অবদান। মিশরীয়দের অবদান কি কি ছিল, চলো আমরা একটু দেখে নেই। ধর্মীয় চিন্তা, শিল্প, ভাস্কর্য, লিখন পদ্ধতি। আচ্ছা, তারপর হচ্ছে কাগজের আবিষ্কার, তারপর জ্ঞান বিজ্ঞান চর্চায় মিশরীয়দের গুরুত্বপূর্ণ অবদান ছিল। তাহলে কোন কোন সেক্টর একটু দেখো। প্রথমে ছিল ধর্মীয় চিন্তা, শিল্প, ভাস্কর্য, লিখন পদ্ধতি, কাগজের আবিষ্কার এবং জ্ঞান বিজ্ঞানের চর্চায় মিশরদের গুরুত্বপূর্ণ অবদান ছিল। তারপরে মিশরীয় জীবন ধর্মীয় চিন্তা দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিল। অর্থাৎ মিশরীয়রা খুব ধর্মীয় মানুষ ছিল। যেমন আমাদের দেশের মানুষও কিন্তু ধর্মীয় আবেগ প্রবণ। আমাদের দেশের মানুষও কি ধর্মীয় আবেগ প্রবণ, অর্থাৎ ধর্ম চিন্তা দ্বারা আমাদের দেশের মানুষ কিন্তু বেষ্টিত। ঠিক একইভাবে মিশরীয়রাও কি এই ধর্ম চিন্তা দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিল। যেমন একটা উদাহরণ দেই, যে ধরো আমাদের দেশে যেই কাজটা ধর্মে নিষেধ, যেই কাজটা ধর্মে নিষেধ, সেই কাজটা তো আমরা করি না, তাই না? বা আমরা না করার চেষ্টা করি। আবার যেই কাজটা ধর্ম আমাদেরকে করতে বলে, যেই কাজটা ধর্ম আমাদেরকে করতে বলে আমরা তো সেই কাজটা করি, তাই না? তাহলে আমরা ধর্ম দ্বারা প্রভাবিত। আচ্ছা, তামান্না বলছে ভাই ভাস্কর্য কি? আচ্ছা, ভাস্কর্য কি, যে তোমরা মাঝে মাঝে দেখো না, যেমন টিএসসি তে যদি তোমরা যাও, সেখানে কয়েকজন মানুষের একটা মূর্তি বানানো আছে না? এই যে বিভিন্ন জায়গায় যে মানুষের মূর্তি বানানো আছে, এগুলাকেই বলে ভাস্কর্য। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে দেখো মিশরীয় জীবন ধর্মীয় চিন্তা দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিল। এরপরে মিশরীয় সমাজ ছিল ধর্মীয় অনুশাসন দ্বারা পরিচালিত। অর্থাৎ অর্থাৎ তৎকালীন সময়ে মিশরে যে ধর্ম ব্যবস্থা ছিল, সেই ধর্ম ব্যবস্থা অনুযায়ী কিন্তু তাদের সেই সমাজটা পরিচালিত হইতো। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে চলো আমরা একটু দেখি, তারা সূর্য দেবতা রে, সূর্য দেবতার দুইটা নাম, একটা রে অথবা আমন রে, দুইটা জিনিস। তারা সূর্য দেবতার নাম কি? একটা হচ্ছে রে অথবা আমন রে। আচ্ছা, এই যে দেখো, অথবা প্রাকৃতিক শক্তি, শস্য ও নীল নদের দেবতা ওসিরিও, খুব গুরুত্বপূর্ণ। নীল নদের দেবতা, এখানে তিনটা নাম, এ রে বা আমন রে আর নীল নদের দেবতা ওসিরিও এর পূজা করত। মূর্তি পূজা ও জীবজন্তুর পূজাও ছিল প্রচলিত। অর্থাৎ তারা কি মূর্তি পূজা করত এবং জীবজন্তুর পূজাও ছিল প্রচলিত। সূর্য দেবতা রে ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা। এটা গুরুত্বপূর্ণ, এটা 3 স্টার। সূর্য দেবতা রে ছিল, রে অথবা আরেকটা নাম কি আমন রে, রে অথবা আমন রে ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে তাহলে এখানে কি ছিল ভাইয়া? এখানে বেশ কয়েকটা ব্যাপার কিন্তু আছে। আমরা যদি একটু দেখি, যে তারা ধর্মীয় অনুশাসন দ্বারা পরিচালিত ছিল, তারা সূর্য দেবতা রে বা আমন রে অথবা প্রাকৃতিক শক্তি, শস্য বা নীল নদের দেবতা ওসিরিয়ের পূজা করত। মূর্তি পূজা বা জীবজন্তুর পূজাও ছিল প্রচলিত। সূর্য দেবতা রে ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, ওকে ফাইন। চলো তার পরবর্তী স্লাইডে আমাদের জন্য কি অপেক্ষা করছে আমরা একটু ঝটপট করে দেখে নেব। দেখো, মিশরীয়দের বিশ্বাস ছিল মৃত ব্যক্তি একদিন বেঁচে উঠবে। মিশরীয়দের বিশ্বাস ছিল মৃত ব্যক্তি একদিন বেঁচে উঠবে, তাই মমি তৈরি করা হতো। মমি তো তোমরা সবাই চিনো, তাই না? তোমরা কি সবাই মমি চিনো? ভাইকে একটু কমেন্টে জানাও তো যে তোমরা সবাই মমি চিনো কিনা। ঝটপট করে ভাইকে এক্ষুনি জানিয়ে দাও।
আচ্ছা, ওকে, ঠিক আছে, জানাইতে থাকো। তাহলে মিশরীয়রা কি ভাবতো যে মৃত ব্যক্তি একদিন বেঁচে উঠবে, তাই মমি তৈরি করা হতো। পিরামিড নির্মাণের মাধ্যমে মমি রক্ষার ব্যবস্থা করা হতো। অর্থাৎ তোমরা তো পিরামিড দেখেছো তাই না? এই পিরামিডের ভেতরে মমি সংরক্ষণ করে রাখা হতো। দেখো সেই এত যুগ আগে তখন তারা এমন ভাবে মমি তৈরি করত, লাশগুলাকে বা মৃত ব্যক্তিকে এমন ভাবে রাখতো যেন তারা পচে না যায়। ইভেন তোমরা জানো যে ফেরাউনের লাশ এখনো কিন্তু মিশরে আছে। ফেরাউনের লাশ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে ফেরাউনের লাশ কখনো পচবে না। তাকে এটা মানুষ যেন ফেরাউনকে দেখে শিক্ষা নেয়, এই জন্য তার লাশ সেভাবে রেখে দেওয়া হয়েছে। ঠিক একইভাবে এই মিশরীয়রা কিন্তু এমন কিছু একটা করত যার ফলে এই লাশগুলো কিন্তু পচে যেত না। আচ্ছা, ওকে, তারপরে দেখো সে লাশগুলো কোথায় রাখা হতো? পিরামিডের ভিতরে। ফারাওদের ধর্মীয় ক্ষমতা ও পুরোহিত নিয়োগ, অর্থাৎ এই ফারাওরা কি তাদের হচ্ছে ধর্মীয় ক্ষমতা ছিল এবং তারা ধর্মকর্মের জন্য পুরোহিতদেরকে নিয়োগ দিত। বুঝতে পেরেছো? আচ্ছা, ওকে, তারপর চলো আমরা একটু দেখি চিত্রশিল্প ও কারুশিল্প। চিত্রশিল্প ও কারুশিল্প খুবই গুরুত্বপূর্ণ। দেখো মিশরীয় চিত্রকলা ঐতিহাসিক দিক থেকে খুব গুরুত্বপূর্ণ। মিশরীয় চিত্রকলা ঐতিহাসিক দিক দিয়ে খুব খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, ওকে, ফাইন। তারপরে দেখো, আচ্ছা, চৌধুরী বলছে ভাইয়া মমি তো চিনি না। আচ্ছা, মমি হচ্ছে যে তোমার তৎকালীন সময়ে মানুষ যখন মারা যেত, এই মানুষগুলো যেন পচে না যায়, যেন তার দেহটা নষ্ট না হয়ে যায়, এই দেহটাকে তাজা রাখার জন্য, হ্যাঁ রাফায়েত সুন্দরভাবে বলেছে যে দেহকে তাজা রাখার জন্য তারা একটা ব্যবস্থা করত, সেটাকেই আমরা কি বলছি? মমি করে রাখা বলছি। তোমরা জেনে অবাক হবা যে এই এত শত বছর আগে যে মমি করে রেখেছে এখনো কিন্তু তারা বেঁচে আছে। ওকে, ফাইন। তারপরে আমরা একটু যাই মিশরীয় চিত্রশিল্পী যারা মন্দির, পিরামিড, সমাধি এবং প্রাসাদের দেওয়ালে ছবি আঁকতেন। তাহলে কোথায় ছবি আঁকতেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ছবি আঁকতো মন্দিরে, পিরামিডে, সমাধিতে এবং প্রাসাদের দেয়ালে তারা ছবি আঁকতেন। এইসব ছবির মধ্যে মিশরের ধর্মীয়, রাজনৈতিক এবং সামাজিক জীবনের চিত্র ফুটে ওঠে। তাহলে এইসব ছবির মাধ্যমে কি হয়? মিশরের ধর্মীয়, সামাজিক এবং রাজনৈতিক জীবনের যেই ব্যাপারটা আছে সেটা কিন্তু ফুটে ওঠে। দেখি আমাদের সাথে আর কে কে আছে, আমি দেখি আমাদের সাথে আছে মিশ্র, আমাদের সাথে আছে এস কে হাসান, আমাদের সাথে আছে রাহিদুল ইসলাম, আমাদের সাথে আছে সঞ্জিদা পায়েল। আমাকে জিজ্ঞেস করছে ভাই আপনি কি মুসলিম? হ্যাঁ আমি মুসলিম ভাইয়া। তারপর নুসরাত জাহান আছে, তারপরে আমাদের সাথে আছে হাবিবুর রহমান। বলছে ভাইয়া ধারা কি একটু বলবেন? আচ্ছা, ধারা কি? ধরো একটা আইন, সে আইনের ভেতরে এই আইনগুলা একদম পার্ট ধরো 1 নম্বর আইন, 2 নম্বর আইন, 3 নম্বর আইন, এরকম একটা একটা করে লেখা থাকে না? এই প্রত্যেকটাকে এক একটা ধারা বলে। তখন আমরা বলি 1 নম্বর ধারা, 2 নম্বর ধারা, 3 নম্বর ধারা। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে আমাদের সাথে আছে রুবিনা ইসলাম, বলছে আমিও আছি। সাদিক আছে, বলছে আমি আছি। নুসরাত জাহান আছে, বলছে হ্যাঁ ভাই আমি আছি। তারপরে হচ্ছে আদিতা আছে আমাদের সাথে আছে অনিক আছে, আমাদের সাথে সুমাইয়া আক্তার, সোহানা আছে। আরো অনেক বন্ধুরা কিন্তু ইতোমধ্যেই আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছে। আচ্ছা, চলো তাহলে এর পরবর্তীতে কি কি আছে আমরা চলো একটু দেখে নেই। আচ্ছা, চলো আমরা একটু দেখি আর কি কি আছে। তারপরে চলো কারুশিল্প ও মিশরীয় কারুশিল্পরা সোনা, রূপা এবং মূল্যবান পাথর ও মৃৎপাত্র মানে কি? মৃৎ মানে হচ্ছে মাটি। সবাই একটু লিখে নাও, মৃৎ শব্দের অর্থ মাটি। তাহলে মৃৎপাত্র মানে হচ্ছে মাটির পাত্র দিয়ে অসাধারণ আসবাবপত্র, অলংকার,
মমির মুখোশ, প্রসাদ এবং দৈনন্দিন ব্যবহারের বস্তু তৈরি করত। তাহলে দেখো তারা কি কি করত? মিশরীয় কারুশিল্পরা তারা সোনা, রূপা এবং মূল্যবান পাথর ও মৃৎপাত্র মানে মাটির পাত্র দিয়ে অসাধারণ আসবাবপত্র, অলংকার, মমির মুখের মুখোশ, অর্থাৎ এই মমিগুলাকে যখন দেখে আসা হইতো তাদেরকে একটা মুখোশ পরানো হতো, সেই মমির মুখের যেই মুখোশ সেটা, তারপরে চলো এই আসবাবপত্র, মমির মুখের মুখোশ এবং দৈনন্দিন ব্যবহার বস্তু তৈরি করতেন। আচ্ছা, ওকে, তারপরে চলো এই যে দেখো একটা কারুকার্য, এই যে আমরা দেখো এই ছবিগুলো দেখলেই কিন্তু আমরা বুঝতে পারি যে এগুলা মিশরের যে তোমার তৎকালীন সময়ের রাজনৈতিক অবস্থা, তৎকালীন সময়ের সামাজিক অবস্থা, তৎকালীন সময়ের ধর্মীয় অবস্থা, এই সব কিছু কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারি। বা এই যে দেখো এখানে কিন্তু আরো একটা ছবি কিন্তু রয়েছে, অর্থাৎ আমরা কিন্তু এই যে মিশরীয়দের যেই ছবি সেই ছবিগুলো থেকে তাদের তিনটা জিনিস পাই। একটু লেখো, একটা লেখা হচ্ছে সামাজিক, একটা লেখো সামাজিক, তারপর হচ্ছে ধর্মীয় হবে কি ধর্মীয়, সামাজিক, ধর্মীয় এবং রাজনৈতিক অবস্থা বুঝতে পারি, রাজনৈতিক অবস্থা আমরা বুঝতে পারি। আচ্ছা, ওকে, ফাইন। দেখো আমরা যেমন বাংলাদেশে এখন আছি, বা আমাদের বর্তমান সময়ে যে সময়টা আমরা পার করছি, আজ থেকে যদি 1000 বছর পরে আমাদের এই ভিডিও, কোন একটা ছবি, কিছু যদি একটা প্রকাশিত হয়, হয়তোবা তখন আমরা জাতি হিসাবে বিলীন হয়ে গিয়েছি, কিন্তু কিন্তু তখন কিন্তু আমরা কি করেছি, তখন কিন্তু আমরা এইগুলা, তখন কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন যারা আছে তারা কিন্তু এটা দেখে বুঝতে পারবে। ফাহমিদা সরকার বলছে ভাই এমসিকিউ নাই। হ্যাঁ, অবশ্যই এমসিকিউ আছে। এমসিকিউ আমরা একদম ক্লাসের শেষে সলভ করব, একদম পরীক্ষায় আসার মতো কয়েকটা এমসিকিউ। আচ্ছা, ওকে, ফাইন। চলো পরবর্তীতে আমরা একটু যাই। আচ্ছা, ওকে, ফাইন। এবার দেখো মিশরীয় ভাস্কর্য। আচ্ছা, মিশরীয় ভাস্কর্য তো আমরা পড়বই, এর আগে আমাকে একটু বলো যে আমরা মেসোপটেমীয় সভ্যতায় 4টা শহরের নাম পড়েছিলাম। মেসোপটেমীয় সভ্যতায় আমরা চারটা শহরের নাম পড়েছিলাম। সেই 4টা শহরের নাম কি? ঝটপট করে একটু কমেন্টে জানিয়ে দাও। আমরা হচ্ছে মেসোপটেমীয় সভ্যতায় চারটা শহরের নাম পড়েছিলাম। সেই 4টা শহরের নাম কি কি সবাই একটু কমেন্টে এক্ষুনি জানিয়ে দাও। আচ্ছা, ওকে, এবার দেখো মিশরীয় ভাস্কর্য এবং ধর্মীয় সংস্কৃতি ঐতিহ্যের অংশ ছিল। তাহলে কি ছিল? মিশরীয় ভাস্কর্য তাদের ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ ছিল। অর্থাৎ মিশরীয়দের এই ভাস্কর্যগুলো দেখলে আমরা তাদের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে বুঝতে পারি এবং তাদের সাংস্কৃতিক যে ঐতিহ্য ছিল, সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কেও কিন্তু বুঝতে পারি। আচ্ছা, ওকে, সঠিক উত্তর কে কে দিয়েছে আমি একটু দেখে নেই। যেমন হচ্ছে নাজিয়া একদম সঠিক উত্তর দিয়েছে সবার আগে, সে কিন্তু সবগুলা চারটা শহরের নামই কিন্তু লিখে দিয়েছে। আচ্ছা, ওকে, ফাইন। তাহলে সবাই একটু 4টা শহরের নাম একটু লিখে দাও। হ্যাঁ, তারপরে হচ্ছে সালিহা, তুমি তো দেশের নাম লিখেছো। না, দেশের নাম না সালিহা জান্নাত, আমাদের মেসোপটেমীয় সভ্যতার 4টা শহর আছে, সেই 4টা শহরের নাম লেখো। সেই 4টা শহরের নাম সবাই একটু এক্ষুনি কমেন্টে লিখে দাও। ওকে, তারপরে দেখো মিশরীয় ভাস্কর্য ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ ছিল। তাদের ভাস্কর্যে ধর্মীয় ভাবধারা, আচার অনুষ্ঠান এবং আধ্যাত্মিক বিশ্বাসের উপর ভিত্তি করে তৈরি করা হতো। অর্থাৎ তারা যেই ধর্মীয় বিশ্বাস করত, তাদের যে আচার অনুষ্ঠান ছিল বা আধ্যাত্মিকভাবে তারা যেই ব্যাপারটা বিশ্বাস করত, সেইটার উপর ভিত্তি করেই কিন্তু ভাইয়া আমাদের এইটা করতো, মানে এই ভাস্কর্যগুলো কিন্তু গড়ে তোলা হতো। এবার দেখো স্ফিংক্স, দেখো গিজার স্ফিংক্স,
গিজার স্ফিংস, যা সিংহের শরীর এবং মানুষের মুখের সমন্বয়ে তৈরি। এইটা পৃথিবীর অন্যতম ভাস্কর্য। এই যে দেখো, এইটা মনে রাখতে একটু কষ্ট, উচ্চারণ করতেও কষ্ট, কিন্তু একটু মনে রাখতে হবে, এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ। কি এটা? স্ফিংস। আচ্ছা, এটা কি ছিল? বিশ্বের, এটা কেমন? এর উপরের অংশ হচ্ছে তোমার সিংহের শরীর এবং মানুষের মুখের সমন্বয়, অর্থাৎ পুরো বডিটা সিংহের মতো কিন্তু মাথাটা মানুষের মতো। বুঝতে পেরেছো? মাথাটা মানুষের মতো। ফারহানা শিকদার, তুমি বলেছো সুমেরীয় অ্যাসিরীয়, এগুলো তো জাতি ছিল, এগুলো তো শহর না। তোমাদের উত্তর ভুল হয়েছে। রাবিয়া, তোমার উত্তর কিন্তু ভুল হয়েছে। এই উত্তরটা হবে হচ্ছে উর, ইউরোপ, তারপর লাগাস আর উম্মা, এই চারটা হবে। ওকে ফাইন, চলো এর পরবর্তীতে আমরা একটু যাই। তার পরবর্তীতে কি আছে? মিশরের সবচেয়ে বড় পিরামিড ছিল ফারাও ও খুফুর পিরামিড। কি ছিল? মিশরের সবচেয়ে বড় পিরামিড কোনটা ছিল? ফারাও খুফুর পিরামিড। এটা ছিল সবচেয়ে বড় পিরামিড। সবচেয়ে বড় পিরামিড কোনটা ছিল? এটাও কিন্তু এমসিকিউর জন্য ভাইয়া খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, তোমরা কিন্তু অনেকে এই চারটা শহরের নাম ভুল করেছো। তোমরা অনেকেই কিন্তু এই চারটা শহরের নাম ভুল করেছো। যারা যারা ভুল করেছো তারা সবাই কাইন্ডলি প্লিজ আরেকবার কমেন্টে লিখে দাও চারটা শহরের নাম। তাহলে দেখবা তাহলে পরীক্ষার সময় কিন্তু আর ভুলবা না। আচ্ছা, ওকে, ঠিক আছে, চলো তার পরবর্তীতে কি আছে আমরা একটু দেখে নেই। মন্দির এবং ভাস্কর্য স্থাপত্যে মিশরীয়রা একটি নতুন মাত্রা যোগ করেছিল, যা তাদের স্থাপত্যের অপূর্ব নিদর্শন হিসাবে বিবেচিত। অর্থাৎ তারা এই ভাস্কর্য শিল্পে অনেক বেশি এগিয়ে গিয়েছিল। আচ্ছা, তারপরে চলো দেখি। এই যে দেখো স্ফিংক্স, এই যে দেখো, এর মাথাটা মানুষের মতো কিন্তু পুরো শরীরটা একটা সিংহের মতো, বিশাল বড় একটা ভাস্কর্য। আচ্ছা, ওকে ফাইন। আর এই যে দেখো, এটা হয়তো ফারাওদের যেই ফারাওরা যেমন ছিল অনেকটা সেইভাবে একটা ভাস্কর্য তৈরি করা হয়েছে। চলো তারপরে দেখি লিখন পদ্ধতি ও কাগজ আবিষ্কার। মিশরীয়রা বিশ্বের প্রথম চিত্রলিপি বা হাইরোগ্লিফিক ভাষা তৈরি করে। কি করে ভাইয়া? প্রথম হাইরোগ্লিফিক ভাষা তৈরি করে। আচ্ছা, যার মাধ্যমে তারা ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক তথ্য প্রকাশ করত। অর্থাৎ আমরা যেমন লিখি, এই যে আমরা যেমন অক্ষর দিয়ে লিখি, তারা অক্ষর দিয়ে লিখতো না। তারা কি করতো ভাইয়া? তারা কি করতো? তারা হচ্ছে কোন একটা ছবির মাধ্যমে একটা লেখা লিখতো। কি করতো ভাইয়া? ছবির মাধ্যমে একটা লেখা লিখতো। ওকে, তারপরে চলো যে প্যাপিরাস কি, চলো একটু দেখে নেই। মিশরীয় নল খাগড়া জাতীয় গাছের কাণ্ড থেকে কাগজ তৈরি করেছিল। তাহলে মিশরীয়রা কি করত? গাছের কাণ্ড থেকে কাগজ তৈরি করেছিল, যাকে গ্রিকরা প্যাপিরাস বলে অবহিত করে। কি বলে? তাহলে দেখো, মিশররা গাছের কাণ্ড থেকে একটা কি তৈরি করে ভাইয়া? কাগজ তৈরি করে। এই কাগজকে পরবর্তীতে কি বলে অভিহিত করে তারা? গ্রিকরা প্যাপিরাস বলে। এবং এই শব্দটি পরবর্তীতে ইংরেজি পেপার শব্দের উৎপত্তি হয়। এটা কি বলে? ইংরেজি তোমার পেপার শব্দের উৎপত্তি হয়। আচ্ছা, চলো তারপরে চলো আমরা দেখি আর কি কি আছে। আরেকটা হচ্ছে রসেটা স্টোন। নেপোলিয়ন বোনাপার্টের সময় একটি পাথর আবিষ্কৃত হয়েছিল, যাতে গ্রিক এবং হাইরোগ্লিফিক ভাষায় লেখা ছিল, যা প্রাচীন মিশরের অনেক গুরুত্বপূর্ণ তথ্যকে উদ্ধার করতে সহযোগিতা করেছিল। তাহলে দেখো, এই নেপোলিয়ন বোনাপার্টের সময় যে একটা পাথর আবিষ্কৃত হয়েছিল, এর নাম রসেটা স্টোন। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে হাইরোগ্লিফিক এবং গ্রিক ভাষায় লেখা ছিল। ওকে ফাইন। আচ্ছা,
তারপরে দেখো কি কি আছে, দেখো এই যে ছবিটা একটু দেখো তোমরা সবাই, এই ছবিটা একটু তোমরা দেখো, এখানে দেখো এই যে পাথরের ছবি আছে, এই যে দেখো ছবি আঁকার মাধ্যমে তোমার বিভিন্ন জিনিস তৈরি করা হচ্ছে। তোমরা সবাই একটু দেখে নাও কাইন্ডলি, তোমরা সবাই একটু দেখে নাও এই ছবিটা। এই যে আমরা বললাম না যে একটা বড় পাথর, এই রসেটা স্টোন, এই রসেটা স্টোনে কিন্তু এই যে বিভিন্ন লেখা ছিল, এই যে দেখো ছবির মাধ্যমে বিভিন্ন কিছু লেখা, এই ছবির মাধ্যমে যে বিভিন্ন কিছু লেখা, এটাকে কি বলে সবাই একটু বলো তো। এই যে আমি একটু আগে কিন্তু বলেছি ছবির মাধ্যমে যেগুলো লেখা হয় সেগুলোকে কি বলে, ঝটপট করে ভাইকে একটু বলো। আচ্ছা, তারপর দেখো মিশরীয় বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্র। মিশরীয় সভ্যতা ছিল কৃষি নির্ভর, তাই নীল নদের প্লাবন, জমির মাপ, পানির প্রবাহ ইত্যাদি বিষয়ে তাদের জন্য ছিল গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে তারা দেখো কি কি ছিল, এই নীল নদের প্লাবন, জমির মাপ, পানির প্রবাহ ইত্যাদি ছিল তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, ওকে ফাইন। তারপরে তারা জ্যোতির্শাস্ত্র এবং অঙ্কশাস্ত্র রীতির মাধ্যমে গণনা ও সময় নির্ধারণের কৌশল উদ্ভাবন করেছিল। তাহলে জ্যোতির্শাস্ত্র এবং অঙ্কশাস্ত্র এই দুইটার মাধ্যমে তারা কি তৈরি করেছিল, তারা গণনা করার ব্যাপার এবং সময় নির্ধারণের যে কৌশল উদ্ভাবন করেছিল। অঙ্কশাস্ত্রের শাখা, আচ্ছা দেখো তারা জ্যামিতি ও পাটিগণিত শিখেছিল। তাহলে তারা অঙ্কশাস্ত্রের মধ্যে কোন শাখার মধ্যে শিখেছিল, জ্যামিতি এবং পাটিগণিত। বুঝতে পেরেছো? আচ্ছা, দেখি কে কে সঠিক উত্তর দিয়েছে। ফাহমিদা আক্তার সঠিক উত্তর দিয়েছে, রুমানা সঠিক উত্তর দিয়েছে, জাহিদ সঠিক উত্তর দিয়েছে, তারপরে হচ্ছে তামান্না সঠিক উত্তর দিয়েছে, তাহিরুল ইসলামও সঠিক উত্তর দিয়েছে, নাদিয়াও কিন্তু একদম সঠিক উত্তর দিয়েছে। আচ্ছা ওকে, তারপরে আমাদের সাথে আছে নূর নাহার, হ্যাঁ সঠিক উত্তর দিয়েছে। ওকে ফাইন। আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন একটা উত্তর দাও। রসেটা স্টোন এটা কে আবিষ্কার করেন বা কার সময় এটা আবিষ্কৃত হয়? রসেটা স্টোন এটা কার সময়ে আবিষ্কৃত হয় বা কে আবিষ্কার করেন? ঝটপট করে একটু কমেন্টে ভাইয়াকে জানিয়ে দাও। আচ্ছা, তারপরে দেখো মিশরীয়রা প্রথম সৌরপঞ্জিকা বা ৩৬৫ দিনে সালের হিসাব আবিষ্কার করেছিল। অর্থাৎ আমরা যে এখন পড়ি যে ৩৬৫ দিনে বছর, এই ধারণাটা কিন্তু মিশরীয়রাই সর্বপ্রথম আবিষ্কার করেছিল। মিশরীয়রা বিভিন্ন ঘড়ি যেমন সূর্য ঘড়ি, ছায়া ঘড়ি এবং জল ঘড়ি আবিষ্কার করেছিল। তারা কি করেছিল? সূর্য ঘড়ি, ছায়া ঘড়ি এবং জল ঘড়ি আবিষ্কার করেছিল। অর্থাৎ তারা সূর্য দেখে বলতে পারতো এখন কয়টা বাজে, আবার ছায়া দেখেও বলতে পারতো এখন কয়টা বাজে, জলের মাধ্যমেও তারা কিন্তু একটা সময় নির্ণয় করত। বুঝতে পেরেছো? তারপরে চলো চিকিৎসা শাস্ত্র। চিকিৎসা শাস্ত্রে অস্ত্রোপচার মানে হচ্ছে তোমার এই যে এখন আমরা যে অপারেশন করি, অস্ত্রোপচার করি, এই যে অপারেশনকে এখানে বলা হচ্ছে অস্ত্রোপচার। তারপর হচ্ছে রোগ নির্ণয় এবং মমি সংরক্ষণ পদ্ধতি উদ্ভাবন করেছিল। আচ্ছা, তারপর চলো একটু দেখি মিশরীয় সাহিত্য চর্চায় সবসময় আনন্দের প্রকাশ ছিল এবং দুঃখ এবং হতাশার কোনো স্থান ছিল না। খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, দেখি আমার স্টুডেন্টরা তো সবাই উত্তর দিচ্ছে, আমি দেখি কে কে উত্তর দিচ্ছে। হুমায়ুন ইসলাম হ্যাঁ উত্তর দিয়েছে, আনোয়ারুল ইসলাম উত্তর দিয়েছে, তারপরে হুসনারা ইসলাম উত্তর দিয়েছে, ইসরাত জাহান রাফা সঠিক উত্তর দিয়েছে, আনিকা সঠিক উত্তর দিয়েছে, নাদিয়াও সঠিক উত্তর দিয়েছে। সবাই কিন্তু বলছে হ্যাঁ নেপোলিয়ন বোনাপার্ট। ইয়েস, চলো আমরা একটু দেখি। তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলেছি যে তাদের সাহিত্যে দুঃখের কোনো স্থান ছিল না, সবসময় আনন্দের বহিঃপ্রকাশ ছিল। তাদের সাহিত্যে আশাবাদী মনোভাব প্রতিফলিত হতো, অর্থাৎ তারা হোপ নিয়ে বাঁচত, স্বপ্ন নিয়ে বাঁচত। আমিও কিন্তু সবসময় সেইটাই বলি তোমাদেরকে যে মানুষ তাদের স্বপ্নের চাইতেও অনেক বড়। তাই এই মানুষকে সবসময় তাদের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে হবে। বিশ্বাস করো, যতদিন পর্যন্ত তোমার স্বপ্ন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তুমি বেঁচে থাকবা। ইভেন তোমার যদি স্বপ্ন থাকে
তুমি যদি একটা স্বপ্নের বীজ বপন করে যেতে পারো, তোমার মৃত্যুর পরেও কিন্তু তুমি বেঁচে থাকবা। কিন্তু কিন্তু তুমি যদি একটা মিনিংলেস মানুষ হও, তোমার যদি কোনো আশা না থাকে, তোমার যদি কোনো হোপ না থাকে, তাহলে তুমি তুমি বেঁচে থেকেও কিন্তু একজন মানে মৃত মানুষের মতোই। তাই অবশ্যই আমাদেরকে বিশাল বড় স্বপ্ন দেখতে হবে, আর সেই স্বপ্নের পিছু আমাদেরকে সব সময়ই যেতে হবে। কি তোমরা সবাই স্বপ্ন দেখতে রাজি তো, তাই না? তোমরা সবাই অনেক বড় স্বপ্ন দেখতে চাও তো, নাকি? ভাইকে একটু জানাও যে হ্যাঁ ভাইয়া আমি স্বপ্ন দেখতে চাই। কে কে স্বপ্ন দেখতে চাও? ভাইকে একটু বলো যে হ্যাঁ ভাইয়া আমি স্বপ্ন দেখতে চাই, আমি দেখতে চাই। কে কে চাই? ভাই একটু হাত তুলে দেখাও যে হ্যাঁ ভাই আমি আছি। আচ্ছা, চলো আমরা একটু পড়ায় ফিরে যাই। দেখো, তাদের সাহিত্যে আশাবাদী মনোভাব প্রতিফলিত হতো, যেখানে জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল। মিশরীয়রা তাদের সাহিত্যে দার্শনিক চিন্তা এবং ধর্মীয় মূল্যবোধ প্রতিফলিত করেছিল। যেমন দেখো, আমাদের বাংলা সাহিত্যেও কিন্তু ধর্মীয় চিন্তা প্রতিফলিত হয়। যেমন দেখো কাজী নজরুল গান লিখেছে কি, যে মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। আবার দেখো সত্যেন্দ্রনাথ দত্ত বলছে যে মধ্যদিনের আলোর দোহাই, নিশার দিশা ওরে, খোদা তোরে ছেড়ে জাননি কেউ চলে। এই ধরনের একটা কবিতা লিখেছে, তাই না? ওকে ফাইন, চলো তার পরবর্তীতে আমরা একটু যাই। এবার কিন্তু আমরা ইতোমধ্যেই আমাদের মিশরীয় সভ্যতা শেষ করতে পেরেছি। আচ্ছা, এবার আমাকে একটু জানাও যে তোমরা সবাই মিশরীয় সভ্যতাটা একদম ক্লিয়ারলি ভালোভাবে বুঝতে পেরেছো কিনা, তোমাদের এই মিশরীয় সভ্যতার কোথাও কোনো প্রশ্ন আছে কিনা, ভাইকে একটু ঝটপট করে কমেন্টে জানিয়ে দাও। আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই বলছো হ্যাঁ ভাইয়া আমি অনেক বড় স্বপ্ন দেখতে চাই, আই ওয়ান্ট টু সি ড্রিম। আচ্ছা ওকে ফাইন, তুমি স্বপ্ন দেখতে চাও, স্বপ্ন অলরেডি দেখে ফেলতে হবে, সময় তো চলে যাচ্ছে, আর সেই স্বপ্নের পিছনে ছুটতে হবে। তোমরা জানো যে এপিজে আবুল কালাম কিন্তু বলেছে যে স্বপ্ন সেইটা যেটা আমরা জীবিত, মানে যখন আমরা মানে স্বপ্ন সেইটা নয় যেটা আমরা ঘুমিয়ে দেখি, বরং স্বপ্ন সেইটা যেটা আমাদেরকে ঘুমাইতে দেয় না, তাই না? ওকে ফাইন, দেখি কে কে আছে। নাজিফা বলছে হ্যাঁ ভাই সবকিছু ক্লিয়ার। জাহিদ মির হাত তুলেছে হ্যাঁ ভাই সব ক্লিয়ার। ওহি বলেছে আই আন্ডারস্ট্যান্ড। ওকে ফাইন, ধন্যবাদ তোমাকে। তো রিয়া বলেছে, রিয়া বণিক হ্যাঁ ভাই সব ক্লিয়ার হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে তালুকদার বলছে হ্যাঁ ভাই সব ক্লিয়ার। তারপরে হচ্ছে নূর নাহার বলছে হ্যাঁ বুঝতে পেরেছি। তারপরে হচ্ছে ফারজানা আছে আমাদের সাথে মারিয়াম আছে, সবাই একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছে। আচ্ছা ওকে ফাইন, তারপরে চলো আমরা একটু যাই, সিন্ধু সভ্যতা পড়ব। পটভূমি, সিন্ধু নদীর অববাহিকায় গড়ে ওঠা সভ্যতা, অর্থাৎ এই সিন্ধু নদীর অববাহিকায় যে সভ্যতা গড়ে ওঠে তার নামই কি? সিন্ধু সভ্যতা। এই সিন্ধু সভ্যতা নিয়ে একটা লেখা কোথায় জানি পড়েছিলাম, সেখানে কি বলে জানো? তোমরা তো সবাই নূহ আলাইহিস সালামের নাম শুনেছো, তাই না? তো নূহ আলাইহিস সালামের সময় নাকি একবার অনেক বিশাল একটা প্লাবন হয়েছিল, অর্থাৎ বন্যা হয়েছিল। সেই বন্যায় যারা খোদার প্রতি বিশ্বাসী তারা ছাড়া নাকি সবাই মারা গিয়েছিল। তো যারা খোদার প্রতি বিশ্বাসী ছিল, যখন বন্যা শেষ হয়ে গেল তারা নিচে নামলেন এবং নিচে নেমে তারা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়লেন। এই নূহ আলাইহিস সালামেরই একটা ছেলের নাম ছিল হিন্দ, একটা ছেলের নাম ছিল সিন্ধ, আরেকটা ছেলের নাম ছিল বং। তো এই হিন্দ, সিন্ধ আর বং এরা নাকি আমাদের এই অঞ্চলে এসেছিল। তাই বুঝতে পেরেছো? তাই এই যে হিন্দ যে স্থানে বসবাস করে তার নাম হয়ে যায় হিন্দুস্তান। তারপরে সিন্ধ যেখানে বসবাস করে সেই জায়গার নাম হয়ে যায় সিন্ধু, এবং বং নামের যে ছেলেটা যেখানে এসে বসবাস করে তার নাম, সেখান থেকে নাকি আমাদের দেশের নাম হয়ে যায় বাংলাদেশ বা বঙ্গদেশ। ওকে ফাইন, তবে তবে এইটা কিন্তু সম্পূর্ণ একটা মিথ বা জাস্ট একটা ধর্ম বিশ্বাসের উপর ভিত্তি করেই লেখা। ওকে চলো তার পরবর্তীতে আমরা একটু যাই। এই যে দেখো এখানে হরপ্পা ও মহেঞ্জোদারো শহর আবিষ্কার,
এই সিন্ধু সভ্যতার মধ্যে মহেঞ্জোদারো এবং হরপ্পা নামে দুইটা সভ্যতার আবিষ্কার করা হয়। আচ্ছা, তারপরে চলো প্রত্নতাত্ত্বিক আবিষ্কার। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ও দয়ারাম সাহানি তারা এই প্রত্নতাত্ত্বিক বিভিন্ন কিছু কিন্তু আবিষ্কার করেছে। জন মার্শালের নেতৃত্বে আরো অনুসন্ধান করা হয়েছিল। তাহলে এই যে দেখো প্রত্নতাত্ত্বিক আবিষ্কার কারা করেছিল, নাম দুইটা মনে রাখতে হবে, একটা হচ্ছে রাখাল দাস আর একটা হচ্ছে দয়ারাম। রাখাল দাস আর দয়ারাম। পরবর্তীতে এই জন মার্শালের নেতৃত্বে আরো অনুসন্ধান করা হয়। এই যে দেখো আমাদের এই সিন্ধু সভ্যতা, দেখো আজ থেকে কত বছর আগে তারা কিন্তু কত সুন্দর একটা ভাস্কর্য তৈরি করেছে এবং তাদের এই যে বসত ভিটা কিন্তু এখনো দেখা যাচ্ছে। আচ্ছা চলো, তো সবচেয়ে মজার বিষয়, এত হাজার হাজার বছর আগে, এত হাজার হাজার বছর আগের সবকিছু কিন্তু এখনো টিকে আছে, তাই না? এত হাজার হাজার বছর আগে, এত হাজার হাজার বছর আগের ব্যাপার স্যাপার কিন্তু এখনো টিকে আছে। আচ্ছা ওকে, এই ছিল আমাদের আজকের মতো ক্লাস। তবে আজকের ক্লাসের উপরে তোমাদেরকে একটা ছোট্ট একটা টেস্ট নেওয়া হবে, বা এই যে আমরা বেশ কয়েকটা প্রশ্ন সলভ করব, এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্ন। এই প্রশ্নগুলো কি পরীক্ষায় আসার মতো প্রশ্ন। আচ্ছা ওকে ফাইন। সাইদ বলছে ভাইয়া ভাস্কর্য দেখে ভয় পাইছি। আচ্ছা ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা চলো আমরা তাহলে একটা পরীক্ষা দিব, আমরা দেখব যে আমরা এতক্ষণ পর্যন্ত যা যা পড়ছি সবকিছু একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা। আচ্ছা ওকে, তাহলে ভাইকে একটু জানাও, আমাকে একটু জানাও যে তোমরা সবাই মিলে ভাইয়ার সাথে এই পরীক্ষাটা দিতে রাজি কিনা, তোমরা কি চাও কিনা সবাই মিলে এই পরীক্ষাটা দিতে বা খুব ভালো করে সলভ করতে চাও তো, তাই না? আব্দুল আজিজ বলছে ক্লাস এন্ড না। আব্দুল আজিজ ক্লাস কিন্তু এন্ড না। আচ্ছা ক্লাস কিন্তু এন্ড না। ওকে ফাইন। আচ্ছা তোমরা অনেকেই নামাজ পড়তে চাচ্ছ। আমাদের আজকে যেহেতু লাইভ ক্লাস, আমাদের আসলে এখান থেকে বিরতি দেওয়ার সুযোগ খুব একটা নেই, বুঝতে পেরেছো? সময় আমি নিজেও নামাজ পড়বো। আমি একদম শেষ করে ক্লাসটা শেষ করেই নামাজ পড়ে নেবো ইনশাআল্লাহ। ক্লাস শেষ করার পরে আশা করি আরো 20 মিনিট মতো নামাজের ওয়াক্ত থাকবে আমার হাতে, বা আর একটু কমও থাকতে পারে, কিন্তু আমি পড়ে নেব। আচ্ছা ওকে ফাইন। আশা করি তোমরা সবাই এই ব্যাটেলটা বা এই যুদ্ধটা বা এই যে এমসিকিউর যে যুদ্ধ, এটা ভাইয়ের সাথে করতে চাও। দেখি কে কে আছে। ইসরাত জাহান বলছে হ্যাঁ ভাই আমি চাই। তারপরে বলছে অনেকে বলছে, রিয়া বলছে ভাই আপনার আগের ক্লাসগুলো কিভাবে করব? রিয়া আমাদের ইতিহাসের তো আজকে প্রথম ক্লাস, এখন থেকে বাকিগুলো তুমি একটু মনোযোগ দিয়ে করলেই হবে। আচ্ছা ওকে ফাইন, চলো আমরা একটু যাই। আচ্ছা মেসোপটেমিয় শব্দের অর্থ কি? আমরা জানি এই মেসোপটেমিয় শব্দের অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি। আচ্ছা তাহলে এই মেসোপটেমিয় এটা কোন ভাষার শব্দ, বা মেসোপটেমিয় শব্দ কোন ভাষা থেকে এসেছে? ভাই একটু বলো তো, কোন ভাষা থেকে এসেছে? তাকে একটু বলো তো ঝটপট করে, মেসোপটেমিয় শব্দটা কোন ভাষা থেকে এসেছে? আর এই যে দুইটা নদী, সেই দুইটা নদীর নাম কি? একটু কমেন্টে ভাইকে জানাও। এই যে দুইটা নদীর নাম কি? এই দুইটা প্রশ্নের উত্তর ভাইকে একটু ঝটপট করে কমেন্টে জানিয়ে দাও, দেখি কে কে পারছো। আমি বলেছি যে মেসোপটেমিয় এটা কোন ভাষা থেকে এসেছে। ইয়েস অলরেডি ওয়াসফিয়া কিন্তু সঠিক উত্তর দিয়েছে। একদম সঠিক উত্তর দিয়েছে। তারপরে হ্যাঁ নিঝুম সঠিক উত্তর দিয়েছে। তারপরে আমাদের সাথে আছে নাজমুন নাহার, হ্যাঁ সঠিক উত্তর দিয়েছে। জুনিয়া সঠিক উত্তর দিয়েছে। তারপরে নুসরাত জাহান সঠিক উত্তর দিয়েছে। আচ্ছা এবার প্রশ্ন করেছি এই যে গ্রিক, এটা কোথায়? দুই নদীর মধ্যবর্তী স্থান। সেই দুইটা নদীর নাম কি? কোন দুই নদীর মধ্যবর্তী স্থান? আচ্ছা কোন দুই নদীর
মধ্যবর্তী স্থান, হ্যাঁ অস্ট্রিয়া কিন্তু বলেছে ফোরাত ও দজলা। ওকে, অস্ট্রিয়া, দজলা বানানটা ভুল হয়েছে, একটু সঠিক করে নিতে হবে। তারপরে হচ্ছে হ্যাঁ মহিমা সঠিক উত্তর দিয়েছো, নিঝুম সঠিক উত্তর দিয়েছো। আচ্ছা এবার একটু বলো, তোমরা যে সবাই বলছো যে ফোরাত ও দজলা, ফোরাত ও দজলা এই নদীকে ইংরেজিতে কি বলে? এই নদীর ফোরাত ও দজলার ইংরেজি একটা নাম আছে। যেমন ধরো, হ্যাঁ নাজমুল হোসেন কিন্তু অলরেডি বলেছে টাইগ্রিস ও ইউফ্রেটিস, এক্স্যাক্টলি। এই যে দজলা নদী ও ফোরাত নদী, এগুলোকে ইংরেজি কি বলা হয়? যে টাইগ্রিস এন্ড ইউফ্রেটিস। বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা তাহলে দেখেছো আমরা একটা এমসিকিউ কে কত বেশি বিশ্লেষণ করে পড়তে পারি। অর্থাৎ কোথাও যদি একটা প্রশ্ন এমসিকিউ প্রশ্ন দেখো, সেই প্রশ্নটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে করে পড়তে হবে। তাহলে দেখবা যখন তুমি পরীক্ষার হলে যাবা, তখন পরীক্ষার হলে যাওয়ার পরে তোমার কাছে সবগুলো প্রশ্নই কমন মনে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা চলো তারপরে যাই আমরা। মেসোপটেমিয়া শব্দের অর্থ কি? দুই নদীর মধ্যবর্তী ভূমি, তোমরা অলরেডি বলে দিয়েছো। মেসোপটেমিয়া কোন দুই নদীর কোন দুই নদীর মধ্যবর্তী অঞ্চলে অবস্থান করছিল? এটাও কিন্তু তোমরা অলরেডি বলে দিয়েছো। আচ্ছা এবার দেখো, এখানে নীল নদ আমরা দেখতে পাচ্ছি। বলতো এখন প্রশ্ন হচ্ছে নীল নদের উৎপত্তি কোথায়? দেখি কে কে বলতে পারো। নীল নদের উৎপত্তি কোথা থেকে? নীল নদের উৎপত্তি কোথা থেকে? এবং এবং আরেকটা প্রশ্ন, লোহিত সাগর কোথায় অবস্থিত? লোহিত সাগর কোথায় 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 অবস্থিত? দেখো আমাদেরকে এমসিকিউ গুলো কিন্তু এইভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে হবে। আরেকটা হচ্ছে দেখো, সিন্ধু নদীর পাশে কোন সভ্যতা গড়ে উঠেছিল? তাহলে এখান থেকে তোমাদেরকে তিনটা প্রশ্ন করছি। একটা হচ্ছে নীল নদের উৎপত্তি কোথা থেকে। আরেকটা হচ্ছে তোমাদেরকে প্রশ্ন করেছি যে তোমাদের লোহিত সাগর কোথায় অবস্থিত। এবং শেষ আরেকটা প্রশ্ন করেছি যে সিন্ধু নদীর তীরে কোন সভ্যতা আবিষ্কার হয়েছে। আচ্ছা অনেকে বলছেন না মিশর বললে হবে না, এখানে বলতে হবে লেক ভিক্টোরিয়া। হ্যাঁ ফাহমিদা তুমি একদম সঠিকভাবে উত্তর দিয়েছো। আচ্ছা সানিয়া তুমি বলেছো মিশর বললে হবে না। নুসরাত হ্যাঁ তুমি বলেছো লেক ভিক্টোরিয়া, তোমার উত্তর সঠিক হয়েছে। তার প্রেমা তোমার উত্তর একদম সঠিক হয়েছে। তারপর রফিকুল ইসলাম হ্যাঁ তোমার উত্তর একদম সঠিক হয়েছে। তারপরে হচ্ছে সায়েদ তুমি বলছো লোহিত সাগর মিশরে অবস্থিত। দেখো লোহিত সাগর মিশরের কোন দিকে অবস্থিত সেটা বলো, কোন পাশে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এটা বলতে হবে যে লোহিত সাগর মিশরের ঠিক কোন সাইডে অবস্থিত। আচ্ছা ঠিক আছে, আরেকটা ব্যাপার, এই যে সিন্ধু নদীর তীরবর্তী স্থানে বা সিন্ধু নদীর তীর ঘেঁষে কোন সভ্যতার উত্থান হয়েছিল? সবাই একটু ভাইকে বলো। আচ্ছা ওকে হ্যাঁ তোমরা সবাই ঠিক বলেছো যে সিন্ধু নদীর তীর ঘেঁষে, তো সিন্ধু সভ্যতাই হবে, এটা তো স্বাভাবিক তাই না? ওকে তারপরের প্রশ্নে চলো আমরা চলে যাই। মেসোপটেমিয়া কোন অঞ্চলে বিস্তৃত ছিল? মেসোপটেমিয়া কোন অঞ্চলে বিস্তৃত ছিল? একটু বলো তো মেসোপটেমিয়া কোন অঞ্চলে বিস্তৃত ছিল? এবং এই অঞ্চলগুলোকে একত্রে কি বলা হতো? একত্রে কি বলা হয়? আচ্ছা তাহলে এখানে বলো যে মেসোপটেমিয়া কোন অঞ্চলে বিস্তৃত ছিল। আমি দেখি কে কে আছে। হ্যাঁ নূপুর তোমার উত্তর সঠিক হয়েছে। নাফিসা তুমি সঠিক উত্তর দিয়েছো। আচ্ছা বাই দ্য ওয়ে তোমরা যারা উত্তর দিচ্ছ, তোমরা ঠিক এই যে নাফিসা এখন যেভাবে উত্তর দিয়েছে সেভাবে দিবা। তোমরা ধরো লিখবা 3 লিখে তারপরে এখানে লিখবা এ অথবা বি, তারপরে সি অথবা ডি।
তাহলে ভাইয়া তোমাদের উত্তরটা বুঝতে পারবো যে সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে। বুঝতে পেরেছো ভাইয়া? আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, ওকে। তাহলে তাহলে আমি তোমাদের উত্তর থেকে কি বুঝতে পারছি যে মেসোপটেমীয় সভ্যতা কোথায় ছিল? মেসোপটেমীয় সভ্যতা ছিল ইরাক, সিরিয়া, লেবানন, জর্ডান, ফিলিস্তিন। আচ্ছা, ওকে। দেখি কে কে বলেছো সঠিক উত্তর। আচ্ছা, ঠিক আছে। এখন আরেকটা প্রশ্ন ভাইয়া তোমাদেরকে করেছি, কিন্তু সে প্রশ্নটা হচ্ছে এই যে সবগুলা অঞ্চল, এই সবগুলা অঞ্চলকে একত্রে কি বলা হয়? একটা আমরা কিন্তু এই প্রশ্নটা সলভ করেছি। হ্যাঁ, অলরেডি কিন্তু ওয়াসফিয়া আমার মনোযোগী স্টুডেন্ট সঠিক উত্তর দিয়ে দিয়েছে। হ্যাঁ, জান্নাতও কিন্তু সঠিক উত্তর দিয়েছে। ওকে, তোমরা সবাই কিন্তু একটু সঠিক উত্তর দিয়ে দাও যে এগুলাকে একত্রে কি বলা হতো। আচ্ছা, ঠিক আছে। চলো তার পরবর্তী যে প্রশ্ন সেটাতে আমরা চলে যাই। আচ্ছা, তার পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আরেকটা ব্যাপার একটু বলতে চাই। সেটা হচ্ছে তোমার এই ভারত পাকিস্তান জুড়ে এখানে কোন সভ্যতা ছিল? এটা বলতে পারবা? ভারত পাকিস্তান, ভারত এবং পাকিস্তান এখানে কোন সভ্যতা ছিল? তারপরে এই গ্রিস এবং ক্রিট এই দুইটা শহরের সাথে কোন সভ্যতার সামঞ্জস্যতা ছিল বা কোন সভ্যতার রিলেভেন্সি আছে? বলতো, কে কে বলতে পারো? কি বলেছি যে ভারত পাকিস্তান এখানে কোন সভ্যতা থাকতে পারে, এটা একটু বলো। তারপরে এই ক্রিট এবং গ্রিস এর সাথে কোন সভ্যতার রিলেভেন্সি আছে? হ্যাঁ, অলরেডি কিন্তু বলেছে, নাসিমা কিন্তু অলরেডি বলেছে এটা হচ্ছে সিন্ধু সভ্যতা। হ্যাঁ, অ্যাকচুয়ালি কি হিন্দুস্তান না, সিন্ধু সভ্যতা হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আব্দুল আজিজ আছে, তারপরে নাজমুন নাহার আছে। হ্যাঁ, সঠিক উত্তর হয়েছে তোমাদের সবার। তারপরে আচ্ছা, এখন আমাকে একটু বলো তাহলে যে এই গ্রিস এবং ক্রিট এর সাথে কোন সভ্যতার রিলেভেন্সি আছে? অনেকে লিখছো গ্রিক সভ্যতা। না, গ্রিক সভ্যতার সাথে তো গ্রিক সভ্যতার থাকবেই, অন্য কোন সভ্যতার রিলেভেন্সি আছে? আমরা জানি মিশর। হ্যাঁ, এই তো এমডি সানি কিন্তু সঠিক উত্তর দিয়েছে। মিশরীয়রা, হ্যাঁ, মিশরীয়দের একটা রিলেভেন্সি ছিল। মিশরীয়রা এই যে গ্রিসের সাথে কি করতো? বিজনেস করতো। কি করতো? এই গ্রিস এবং ক্রিটে কি করতো? বিজনেস করতো। ভুলে গিয়েছো? ভুলে গেলে কিন্তু হবে না। চলো তার পরবর্তী এই প্রশ্ন আছে সেটা আমরা একটু দেখে নেই। আচ্ছা, সভ্যতার বিকাশ সম্ভবত কখন শুরু হয়েছিল? বলো, সভ্যতার বিকাশ সম্ভবত কখন শুরু হয়েছিল? ঝটপট করে একটু কমেন্টে ভাইকে জানাও। ঝটপট করে এক্ষুনি জানিয়ে দাও যে সভ্যতার বিকাশ কখন শুরু হয়েছিল। আচ্ছা, আমি দেখি আমাদের সাথে কমেন্টে কে কে আছে। আমাদের সাথে কমেন্টে আছে শিবু, আমাদের সাথে কমেন্টে আছে রিতা, আমাদের সাথে আছে নাজমুল হোসেন, আমাদের সাথে আছে ওমর ফারুক, আমাদের সাথে আছে নিঝুম। হ্যাঁ, তোমাদের সবার উত্তর কিন্তু সঠিক হয়েছে। অন্তর চাকমা, হ্যাঁ তোমার উত্তর সঠিক হয়েছে। তারপরে জিহাদ, তোমার উত্তর সঠিক হয়েছে। নাজিয়া, তোমার উত্তর কিন্তু একদম সঠিক হয়েছে। ওকে, হ্যাঁ, তোমরা কিন্তু ইতোমধ্যেই সবাই সঠিক উত্তর দিয়েছো। তবে আমার তোমাদের কাছে আরেকটা প্রশ্ন আছে। বলতো, এই সালটা আজকে আমরা তো পড়েছি কিসের সাথে রিলেভেন্ট? এই সালটা কিসের সাথে রিলেভেন্ট বলতো? এই যে 3200, এই সালটা কিন্তু ভাই বেশ কয়েকবার তোমাদেরকে মেনশন করেছি, দাগিয়ে দিয়েছি, বলেছি এটা খুবই গুরুত্বপূর্ণ। একটু ভাইকে একটু বলো যে এই সালটা, এই 3200, এই সালটা কিসের সাথে রিলেভেন্ট? কোন সভ্যতা বা কিসের উৎপত্তি বা কিসের শেষ, কোথায়, কিসের সাথে রিলেভেন্ট? একটু ঝটপট করে ভাইকে জানিয়ে দাও তো। একটু ঝটপট করে ভাইকে জানিয়ে দাও যে এই সালটা কিসের সাথে রিলেভেন্ট। আচ্ছা, ওকে। আরেকটা প্রশ্ন একটু তোমাদের কাছে করতে চাই, সেটা হচ্ছে মিশরীয়দের বা মিশরীয় সভ্যতার পতন হয়েছে কার কাছে? মিশরীয় সভ্যতার পতন কার কাছে হয়েছে?
অর্থাৎ কাদের কাছে মিশরীয় সভ্যতার পতন হয়েছে, ঝটপট করে ভাইকে একটু জানাইতে হবে। আচ্ছা, ওকে, সবাই তো বলছো যে মিশরের সাথে এই সালে কি হয়েছিল বলতো? এই যে 3200 খ্রিস্টাব্দ, এখানে তোমার সবাই তো বলছো মিশর, হ্যাঁ, এই সালে মিশর কি করেছিল? মিশর কি কাজ করেছিল এখানে? মানে কি ভালো কিছু করছে, খারাপ কিছু করছে, কোন দেশ দখল করে ফেলছে, বা মিশরকে কেউ দখল করে ফেলছে, কি করছে? হ্যাঁ, একজন কিন্তু সঠিক উত্তর তোমার দিয়েছো যে ফারাওদের সাথে রিলেটেড, এক্স্যাক্টলি। বাকিরাও কিন্তু একটু সঠিক উত্তর দিয়ে দাও। আচ্ছা, ওকে, ফাইন। অনেকে কিন্তু হ্যাঁ এটার উত্তর দিয়েছো যে মিশরীয়দের পতন হয়েছে পারস্যের কাছে। ইয়েস, এক্স্যাক্টলি। তাহলে আরেকটা রিলেভেন্ট কোশ্চেন চলে আসে না যে হ্যাঁ পারস্যের কাছে তো পতন হয়েছে, কত সালে পতন হয়েছে? কত সালে পতন হয়েছে এটাও একটু লিখে দাও। সবাই একটু ঝটপট করে লেখো যে যে কত সালে মিশরীয়দের পতন হয় পারস্যদের কাছে। যেমন আমি দেখতে পাচ্ছি অলরেডি এখানে কি নাজিয়া আছে, আমাদের সাথে মোহাম্মদ তোফাজ্জল আছে, আমাদের সাথে ওমর ফারুক আছে, ইসরাত আছে, ফাহমিদা আছে, জিহাদ আছে, তাই না? ওকে, ফাইন। চলো আমরা একটু দেখি তার পরবর্তীতে আমাদের জন্য কোন প্রশ্নটা অপেক্ষা করছে। মেসোপটেমিয়ায় প্রাথমিক জনগোষ্ঠী কোনটি ছিল না? অর্থাৎ অর্থাৎ এই যে এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে মেসোপটেমিয়ার প্রাথমিক জনগোষ্ঠী কোনটা ছিল না? অর্থাৎ সুমেরীয় কি এর জনগোষ্ঠী ছিল? বলো। আক্কাদীয় কি ছিল? বলো। তারপর হচ্ছে ইনকা নাকি ক্যালেডীয়? অর্থাৎ কোনটা মেসোপটেমিয়ার প্রাথমিক জনগোষ্ঠী ছিল না? আচ্ছা, ফাহমিদা সরকার কিন্তু অলরেডি বলেছে 525। সানি কিন্তু বলেছে হ্যাঁ 525, এক্স্যাক্টলি। জিহাদ কিন্তু বলছে লিবিয়দের হাতে, লিবিয়দের কাছে তো একবার পরাজিত হয়, কিন্তু কিন্তু তোমার সবশেষে কিন্তু এই 525 খ্রিস্টাব্দে তোমার পারস্যের হাতে পতন হয়। আচ্ছা, ওকে, ফাইন। তাহলে একটু ভাইকে এখানে জানাও যে মেসোপটেমীয় প্রাথমিক জনগোষ্ঠীর মানে মেসোপটেমিয়ার প্রাথমিক জনগোষ্ঠীর কোনটি ছিল না? কোনটি ছিল না? আচ্ছা, ওকে, ঠিক আছে, তোমাদের সবার উত্তর আমি বুঝতে পেরেছি যে ইনকা ছিল না। তাহলে এখন কথা হচ্ছে ইনকা তাহলে কি? এইটা কোন জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত, কাদের অন্তর্ভুক্ত, এটা জানতে হবে না? হ্যাঁ, অলরেডি দেখছি সাদিক চৌধুরী, হ্যাঁ তুমি সঠিক উত্তর দিয়েছো। নূর, তুমিও সঠিক উত্তর দিয়েছো। সাফামণি সঠিক উত্তর দিয়েছো। কিন্তু তাহলে ইনকাটা কিসের সাথে রিলেটেড? ইনকা ইনকা এটা কোন জাতিগোষ্ঠী বা এটা কি? এটা খায় না মাথায় দেয়? ভাইকে একটু কমেন্টে জানাও তো, ঝটপট করে এক্ষুনি জানিয়ে দাও। আচ্ছা, তারপরে দেখো মেসোপটেমিয়ার প্রধান নাগরী কোনটি ছিল? মেসোপটেমিয়ার প্রধান নগরী কোনটা ছিল? ঝটপট করে ভাইকে একটু জানিয়ে দিতে হবে যে মেসোপটেমিয়ার প্রধান নগরী কোনটা ছিল। মেসোপটেমিয়ার প্রধান নগরী কি হরপ্পা ছিল, উর ছিল, মাচু পিচু ছিল, নাকি কি জানি একটা শব্দ যে টেনোচ্ছেলান, একটা কঠিন একটা শব্দ, কোনটা ছিল বলো? যে হরপ্পা ছিল, উর ছিল, নাকি মাচু পিচু ছিল, কোনটা ছিল? কোনটা মিশরীয় সভ্যতার ছিল বলো একটু ভাইকে। আচ্ছা, হ্যাঁ ফাহমিদা বলছে ইনকা সভ্যতা, হ্যাঁ ইনকা সভ্যতা ছিল। আচ্ছা, তারপরে কি ছিল? সবাই এখানে বলছো উর, হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে সঠিক উত্তর এখানে উর। তাহলে এখন বলো তো এই হরপ্পা এইটা কোন সভ্যতার অন্তর্ভুক্ত? হরপ্পা কোন সভ্যতার অন্তর্ভুক্ত? হরপ্পা কোন সভ্যতার অন্তর্ভুক্ত? একটু ঝটপট করে আমাকে একটু জানাও তো দেখি। আমরা বুঝলাম যে এই যে উর, এটা হচ্ছে মেসোপটেমিয়ার একটা সভ্যতা। এখানে আরো তিনটা আছে, তাই না? আচ্ছা, এখন তাহলে বলো যে আমরা উপরে যে হরপ্পা নামে একটা সভ্যতার নাম দেখতে পাচ্ছি, হরপ্পা নামে যে একটা সভ্যতার নাম দেখতে পাচ্ছি, এইটা কোন সভ্যতার অন্তর্ভুক্ত? ভাইকে একটু ঝটপট করে একটু কমেন্টে জানিয়ে দিতে হবে। আচ্ছা, ওকে, হ্যাঁ ফাহমিদা সরকার কিন্তু সবসময় সবার আগে উত্তর দিচ্ছে। হ্যাঁ, সিন্ধু সভ্যতা। হুসনে বলছে মিশরীয়, না এটা মিশরীয় সভ্যতা না, হুসনে ঠিক করতে হবে। তারপরে হচ্ছে নাজমুন নাহার, তারপরে আছে আলিশা, তারপরে আমাদের সাথে আছে নাফিজা, আমাদের সাথে আছে রিতা, আরজু আছে আমাদের সাথে, নাজমুল হাসান সরকার আছে আমাদের সাথে, আমাদের সাফিনা আছে, আমাদের সাথে হচ্ছে
শ্যামল আছে, তারপরে আমাদের সাথে মাহাদি আছে। সবাই কিন্তু একদম সঠিক উত্তর দিয়েছে। হ্যাঁ, হুসনে আরা সে সঠিক করে আবার লিখেছে। হুসনে আরা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, চলো তার পরবর্তী যেই প্রশ্নটা আছে আমরা একটু দেখে নেই। কোন প্রযুক্তিগত উদ্ভাবন মেসোপটেমিয়ায় হয়েছিল? কাগজ তৈরি, চাকা আবিষ্কার, রেলপথ তৈরি, ধাতব মুদ্রা, কোনটা হয়েছিল? আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে একটু বলে দেই, যে তোমরা যদি কখনো কনফিউজড থাকো যে কোনটা সঠিক উত্তর বা কোনটা ভুল উত্তর, সেই সময় তোমরা কি করবা? তখন তোমরা একটা মেথড ইউজ করবা। সেই মেথডকে বলে মেথড অফ ইলিমিনেশন। মেথড অফ ইলিমিনেশন, অর্থাৎ বাংলায় বলে বাদ দেওয়া। আচ্ছা, মনে করো তুমি একটা প্রশ্নের উত্তর পারতেছো না। তা ধরো আমি এই প্রশ্নের উত্তরটাই পারতেছি না, তাহলে আমি কি করব? আমি দেখব আমি একটা একটা করে অপশন বাদ দিব। যেমন কোন প্রযুক্তি উদ্ভাবন মেসোপটেমিয়ায় হয়েছিল? এখন আমি জানি রেলপথ তো এত আগে কোনোদিনই আবিষ্কার হয় নাই। এটা তো কমন সেন্সের ব্যাপার, তাই না? রেলপথ কোনোদিন এত আগে আবিষ্কার হয় নাই, কেটে দিলাম। তারপরে ধাতব মুদ্রা, না ধাতব মুদ্রাও তো এত আগে আবিষ্কার হয় নাই। তাহলে কি হইতে পারে? এক চাকা হইতে পারে, আরেক কাগজের তৈরি হইতে পারে। তাহলে একটা জিনিস দেখো, আগে তোমার উত্তরটা সঠিক হওয়ার সম্ভাবনা ছিল 25%, এখন কিন্তু তোমার উত্তর সঠিক হওয়ার সম্ভাবনা বেড়ে দাঁড়াইছে 50%। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমরা কি জানি এই চাকাটা কে আবিষ্কার করেছে? এই চাকাটা আবিষ্কার করেছে হচ্ছে মেসোপটেমিয়া। আচ্ছা, এখন তাহলে আমাকে বলো কাগজ কারা আবিষ্কার করছে? কাগজ, কোন সভ্যতা কাগজ আবিষ্কার করছে? এইটা একটু ভাইকে একটু জানাও ঝটপট করে, যে ভাইয়া এই সভ্যতা কাগজ আবিষ্কার করছে। একটু ঝটপট করে আমাকে এক্ষুনি জানিয়ে দাও যে কোন সভ্যতা কাগজ আবিষ্কার করেছে। আচ্ছা, ঠিক আছে, আমাকে একটু জানিয়ে দাও ঝটপট করে, এক্ষুনি জানাও যে কোন সভ্যতা কাগজ আবিষ্কার করেছে। আমি একটু দেখি আমাদের সাথে কে কে আছে। আমাদের সাথে আছে সাফিনা জান্নাত, আমাদের সাথে আছে মাহাদি, আলিশা আছে আমাদের সাথে, এমডি সানি আছে, ওয়াসফিয়া আছে, নুসরাত আছে, আদিত্য আছে আমাদের সাথে, নিঝুম আছে, তারপর হচ্ছে সাফিনা জান্নাত আছে আমাদের সাথে, তারপর আমাদের সাথে তাবাসসুম রাহি আছে আমাদের সাথে, রাইসা আছে আমাদের সাথে আরো আছে ফাহমিদা সরকার, আমাদের সাথে আরো আছে মজুমদার রিপা, আমাদের সাথে আরো আছে রাহাদুল ইসলাম, আমাদের সাথে আছে প্রেমা, আমাদের সাথে আছে মিতালি, আমাদের সাথে আছে তাইবা। হ্যাঁ, সঠিক উত্তর হয়েছে। তোমরা কিন্তু সবাই বলছো কাগজ আবিষ্কার করেছে মিশরীয়রা। আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, এখন আরেকটা জিনিস বলো তো, মিশরীয়দের প্রধান দেবতার নাম কি ছিল? মিশরীয়দের প্রধান দেবতার নাম কি ছিল? দেখি কে কে বলতে পারো। মিশরীয়দের প্রধান দেবতার নাম কি ছিল? আচ্ছা, দেখো মেসোপটেমিয়ার প্রধান ভাষা কি ছিল? এটা আমরা জানি যে মেসোপটেমিয়ার প্রধান ভাষা ছিল সেমিটিক ভাষা। আর হাইরোগ্রাফিক, এটা কাদের ভাষা ছিল? এটা ছিল মিশরীয়দের। এটা ছিল মিশরীয়দের ভাষা। ওকে, এটা কি একটা ছবির মাধ্যমে কি করা হতো? ছবির মাধ্যমে লেখা হইতো। তারপরে চলো আমরা একটু দেখি প্রাচীন মিশর কোন মহাদেশে অবস্থিত ছিল? বলো, প্রাচীন মিশর কোন মহাদেশে অবস্থিত ছিল? আচ্ছা, দেখি কে কি সঠিক উত্তর দিয়েছে। হ্যাঁ, রে বা আমন রে, হ্যাঁ সে কি ছিল? সূর্য দেবতা ছিল, তাই না? ওকে ফাইন। উজ্জ্বল সঠিক উত্তর দিয়েছে, ইসরাত সঠিক উত্তর দিয়েছে, তারপর নাজিয়াও সঠিক উত্তর দিয়েছে, ওয়াসফিয়া সঠিক উত্তর দিয়েছে, তামান্না সঠিক উত্তর দিয়েছে, ওমর ফারুক সঠিক উত্তর দিয়েছে, আরজে জিহাদ মীর সঠিক উত্তর দিয়েছে, এমডি সানি সঠিক উত্তর দিয়েছে। হ্যাঁ, ঠিক বলেছো। ওকে ফাইন, চলো আমরা এই প্রশ্নটা একটু সলভ করি। প্রাচীন মিশর কোন মহাদেশে অবস্থিত? এশিয়া, আফ্রিকা, ইউরোপ, দক্ষিণ আমেরিকা। এশিয়া, আফ্রিকা, ইউরোপ, দক্ষিণ আমেরিকা কোথায় অবস্থান করত? চলো একটু দেখে নেই।
আমরা জানি এটা আফ্রিকায় অবস্থান করেছিল। কোথায়? আফ্রিকায়। ওকে, তারপরে চলো আমরা একটু দেখি, সেটা হচ্ছে মিশরের প্রধান নদী কোনটি? মিশরের প্রধান নদী কোনটি? ঝটপট করে ভাইকে একটু জানিয়ে দাও যে মিশরের প্রধান নদী কোনটা? আমরা জানি যে মিশরের এই প্রধান নদী হচ্ছে নীল নদ। এটা কোত্থেকে উৎপত্তি? এটা হচ্ছে লেক ভিক্টোরিয়া। লেক ভিক্টোরিয়া থেকে উৎপত্তি হয়েছে। ভিক্টোরিয়া। তারপরে এই যে নীল নদ, এটাকে বলা হচ্ছে মিশরকে বলা হয় নীল নদের দান। কি বলা হয়? মিশরকে কি বলা হয়? মিশর নীল নদের দান। নদের দান। আচ্ছা, আরেকটা ইনফরমেশন একটু তোমাদের কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে নীল নদের দেবতার নাম কি? নীল নদের যে একটা দেবতা ছিল, সেই নীল নদের দেবতার নাম কি? আচ্ছা, পাশাপাশি আমরা এটাও জানি যে দজলা এবং ফোরাত মানে টাইগ্রিস এবং ইউফ্রেটিস, এটা কোথাকার সাথে ছিল? এটা হচ্ছে তোমার মেসোপটেমিয়ার সাথে ছিল। মেসোপটেমিয়ার মানে এই দুই নদীর তীর মাঝখানে অবস্থানকে কি বলতো? মেসোপটেমিয়া। আচ্ছা, টোমিয়া। আচ্ছা, ওকে, ফাইন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে চলো, হ্যাঁ আমরা জানি যেখানে নীল নদ। মিশরের প্রথম ফারাও কে ছিল? দেখি এটা কে কে পারে, ঝটপট করে একটু বলো যে মিশরের প্রথম ফারাও কে ছিল? হ্যাঁ, নুসরাত কিন্তু অলরেডি বলেছো যে ওয়েরিস। হ্যাঁ, সঠিক উত্তর হয়েছে। আচ্ছা, তারপরে মাহাদি বলছে হেরোডোটাস। এই মাহাদি, হেরোডোটাস কাকে বলে? হেরোডোটাস তো ইতিহাসের জনক। আচ্ছা, তারপরে হচ্ছে হ্যাঁ, সবাই কিন্তু সঠিক উত্তর দিয়েছো, ওসিরিজ বা ওসিরিও। আচ্ছা, তারপরে হচ্ছে হ্যাঁ, তোমাদের সবার উত্তর কিন্তু একদম সঠিক হচ্ছে। তোমরা কিন্তু সবাই সঠিক উত্তরই দিয়েছো যে নীল নদের দেবতার নাম কি। আচ্ছা, ওকে, ফাইন। শুভ, তোমার কিন্তু ভুল হয়েছে। নীল নদের শুভ লিখছেন নীল নদের দেবতার নাম হচ্ছে হ্যাপি। শুভ কি হচ্ছে চ্যাট জিপিটি করে উত্তর দিচ্ছ বাই এনি চান্স? না, চ্যাট জিপিটি করে উত্তর দেওয়ার কোনো দরকার নাই। তোমরা যা পড়েছো সেখান থেকে উত্তর দাও, আশা করি সঠিক হবে। আর ভুল হইলেও তোমরা শিখতে পারবে। আচ্ছা, ওকে, চলো আমরা তারপরের প্রশ্ন একটু যাই। মিশরীয়দের প্রথম রাজা কে ছিলেন? মিশরীয়দের প্রথম রাজা কে ছিলেন? ঝটপট করে ভাইকে একটু কমেন্টে জানাও। আচ্ছা, অনেকে কিন্তু ইতোমধ্যেই কমেন্টে জানানো শুরু করেছো। সেটা হচ্ছে মিশরীয়দের প্রথম রাজা ছিল মেনেস বা নারমার। মেনেস বা নারমার। ওকে, আরেকটা প্রশ্ন একটু তোমাদেরকে করতে চাই। বলো তো নোম কি? প্রশ্ন আসতে পারে, নোম কি? দেখি কে কি সঠিক উত্তর দিতে পারো। নোম জিনিসটা কি? সবাই একটু ঝটপট করে এক লাইনে উত্তর দাও। আচ্ছা, ওকে, তারপরে চলো আমরা একটু যাই যে ফারাও শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে? ফারাও শব্দের উৎপত্তি, ফারাও শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে? ঝটপট করে ভাইকে একটু বলো যে ফারাও শব্দটা কোন শব্দ থেকে এসেছে? আমরা জানি এই ফারাও, এই শব্দটা পেরও কোন শব্দ থেকে এসেছে? পেরও, এই শব্দ থেকে ফারাও শব্দটা এসেছে। আর নোম, একটু আগে তোমাদেরকে প্রশ্ন করেছি, আমরা জানি যে 3200 খ্রিস্টপূর্ব অব্দের আগে মিশর বিভিন্ন রাজ্যে ভাগ হয়েছিল। এই বিভিন্ন রাজ্যে যে ভাগ হয়েছিল, সেই রাষ্ট্র, এক একটা রাষ্ট্রকে আমরা কি বলতাম? এক একটা রাষ্ট্রকে আমরা বলতাম হচ্ছে এক একটা নোম। ইয়েস, যেমন জুবাইর লিখেছে ছোট নগর রাষ্ট্র। হ্যাঁ, সঠিক উত্তর হয়েছে। ঋতু লিখেছে ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রকে নোম বলা হয়। না, ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র মানেই যে নোম, ব্যাপারটা এরকম না। মিশরীয় তৎকালীন সময়, অর্থাৎ এই যে 3200 খ্রিস্টপূর্ব অব্দের আগে বলা হইতো। বুঝতে পেরেছ? আচ্ছা, ওকে, তারপরের প্রশ্নে চলো আমরা একটু চলে যাব। সেটা হচ্ছে প্রাচীন মিশর কতটুকু সময় ধরে স্থায়ী সভ্যতা লাভ করেছিল? আমরা জানি প্রাচীন মিশর কিন্তু অনেক দিন ছিল, প্রায় 2500 বছর। পরবর্তীতে কাদের হাতে? তোমরা কিন্তু ইতোমধ্যেই বলেছো যে পারস্যের হাতে, পারস্যের হাতে
525 খ্রিস্টাব্দে কিন্তু তাদের তাদের কি হয়ে যায়, তারা হচ্ছে বিলুপ্ত হয়ে যায়, তাই না? অর্থাৎ এই মিশরীয় সভ্যতা বিলীন হয়ে যায়। আচ্ছা, মিশরীয় প্রাচীন মিশরের সমাজের সর্বোচ্চ স্তর কোনটা ছিল? আমরা জানি এই প্রাচীন মিশরের রাষ্ট্রের সর্বোচ্চ স্তর ছিল ফারাও ও রাজ পরিবার। অর্থাৎ রাজ পরিবারকেই কি বলা হতো, রাজ পরিবারকেই বলা, তা রাজ পরিবারই ছিল তাদের সমাজের সবচেয়ে উঁচু বংশের। আচ্ছা, আর রাজ পরিবার তারা কি মনে করত? তারা মনে করত যে তারা তারা সূর্য দেবতার, তারা সূর্য দেবতার সূর্য দেবতার বংশধর, তারা সূর্য দেবতার বংশধর। ওকে, তারপরে চলো, তারপরে তারপরে হচ্ছে নীল নদের উৎপত্তি কোথা থেকে? আমরা কিন্তু ইতোমধ্যেই অনেকবার পড়ে ফেলেছি নীল নদের উৎপত্তি কোথা থেকে। আমরা জানি নীল নদের উৎপত্তি হচ্ছে, নীল নদের উৎপত্তি হচ্ছে লেক ভিক্টোরিয়া থেকে। আচ্ছা, ওকে, তারপরে চলো আমরা একটু দেখি মিশরীয় অর্থনীতির প্রধান নির্ভরশীল ক্ষেত্র কোনটা ছিল। আমরা জানি মিশরীয়দের অর্থনীতির প্রধান নির্ভরশীল ক্ষেত্র ছিল কৃষি। কারণ তোমরা কিন্তু ইতোমধ্যেই জানো যে এই যে তোমার নীল নদ যে প্লাবিত হতো, সেখান থেকেই মরুভূমি থেকে একটা উর্বর ভূমিতে তৈরি হয় এই মিশর। আচ্ছা, তারপরে আচ্ছা তারপরে হচ্ছে আমাদের ক্লাস মোটামুটি আজকে এই পর্যন্তই শেষ। তবে আমি একদম শেষে তোমাদের সবার কাছ থেকে একটু জানতে চাই যে আজকের ক্লাসটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে, আর আজকে আমরা যেই টপিকগুলো কভার করেছি এই টপিকগুলো থেকে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, কোথাও কোনো সমস্যা আছে কিনা ভাইকে এক্ষুনি জানিয়ে দাও। আর আজকের ক্লাসটা আমি ইন্টারেক্টিভ করার চেষ্টা করেছি, উত্তরগুলো তোমাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করেছি এই টপিকগুলো এমন ভাবে কভার করতে যাতে করে তোমাদের আর কোনো কোশ্চেন না থাকে, পরীক্ষায় আসলে যেন তোমরা সবাই যেন এই টপিকগুলো থেকে ভালো করতে পারো। আর আরেকটা গ্যারান্টি আমি দিয়ে দিচ্ছি যে নরমালি প্রত্যেকটা বোর্ড পরীক্ষায় কিন্তু এই ধরনের তোমার এই সভ্যতাগুলো থেকে একটা প্রশ্ন হয়ে থাকে। আচ্ছা, আমি দেখি কে কে আছে। তামান্না আছে, নিপা আক্তার আছে, বলছে হ্যাঁ খুবই ভালো লেগেছে। রাইসা বলেছে অনেক ভালো লেগেছে। তার ফামিদা বলছে ভাই আজকের ক্লাসটা অনেক ভালো লেগেছে। রাইসা বলছে খুবই ভালো লেগেছে। রোবারা বলছে অল ক্লিয়ার। জেরিন বলছে অসাম, থ্যাংক ইউ। তারপর রিমা বলেছে অনেক ভালো লেগেছে ভাইয়া। তারপরে আমাদের সাথে আছে মোহাম্মদ বলছে ভাইয়া বাকিটা কখন পড়াবেন, সাজেশন দিবেন না? হ্যাঁ, সাজেশন তোমাদেরকে দেওয়া হবে, অবশ্যই দেওয়া হবে। তারপরে হচ্ছে বাকি সভ্যতাগুলো বা বাকি অন্যান্য চ্যাপ্টারগুলো অ্যাকর্ডিংলি তোমাদের রুটিন অনুযায়ী তোমাদেরকে নেওয়া হবে। আচ্ছা, তারপরে হচ্ছে রিয়া বলছে সেরা লেগেছে ভাইয়া। তারপরে সবাই বলছে অনেক অনেক ভালো লেগেছে। আমারও তোমাদের সাথে আজকের ক্লাসটা অনেক বেশি এনজয় করেছি। তোমরা অনেক বেশি ইন্টারেক্টিভ ছিলে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা একদম সঠিকভাবেই দিয়েছো। তোমাদেরকে আমার এখন পর্যন্ত ওয়েল প্রিপেয়ার্ড মনে হয়েছে। তবে আশা করছি পরীক্ষায় অনেক ভালো হবে। দেখো, একদম শেষ তোমাদেরকে ক্লাসের মাঝে একবার বলছিলাম, তোমরা দেখলা যে মিশরীয় সাহিত্যে দুঃখের কোনো স্থান ছিল না। ঠিক তারা সবসময় আশা নিয়ে বাঁচতো। একদম শেষ সময়ে এসে তোমাদেরকে একটা কথা একটু বলতে চাই যে তোমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞ হইতে হবে যে হ্যাঁ, আমার দেশে, আমার জেলায়, আমার বোর্ডে যদি কেউ ফার্স্ট হয়, সেই ফার্স্ট হচ্ছে আমি। আমার দেশে, আমার জেলায়, আমার বোর্ডে কেউ যদি স্ট্যান্ড করে, সেটা হচ্ছে আমি। এই ধরনের স্বপ্ন নিয়ে তোমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আর তোমাদের সেই স্বপ্নের সারথি হিসাবে 10 মিনিট স্কুল সাথে আমি আছি। তোমাদের যে কোনো সমস্যায়, তোমাদের সাজেশন বলো, তোমাদের পরীক্ষা বলো, তোমাদের যে কোনো অধ্যায় তোমরা বুঝতেছো না, তোমরা জাস্ট আমাদেরকে একটু রিচ করবা। আশা করছি তোমাদের সব ধরনের সব সমস্যা সমাধান করে দেওয়া হবে। তো আর আমি চাই যে তোমরা আমার সাথে থাকবে পুরোটা সময় জুড়ে। আমরা এসএমপিতে ক্লাসগুলো খুব ভালো করে শেষ করব। আমাদের আগামীতে আবারও তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই ভাইকে জানাবে। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।